আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। কম্প্যাক্ট বায়োলজির দুনিয়ায় তোমাকে স্বাগতম। কম্প্যাক্ট বলে যে কনসেপ্ট নাই তা কিন্তু না। এই আজকের ওয়ান শট ক্লাসে আমরা যেমন পরীক্ষার জন্য পড়ব, একই সাথে কনসেপ্টও কিন্তু ডেভেলপড হবে। ওয়ান শট ক্লাস বলেই যে হালকা হালকা করে পড়বো, অল্প অল্প করে পড়বো এরকম না, বরঞ্চ অল্প সময়ে পুরো চ্যাপ্টারটাই আমরা কভার করব, যেই পড়াগুলো তোমার এমসিকিউতেও হেল্প করবে। তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা হোক কিংবা এইচএসসি পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতেই শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে যে প্রশ্নটা আসবে সেটা এই ক্লাসের বাইরে যাবে না ইনশাল্লাহ। আমরা কি পড়বো সেটা তোমাকে একটু এক ঝলকে দ্রুত দেখিয়ে নেই, তারপর আমরা পড়াতে চাই। ওকে, আমরা প্রথমেই তোমার জন্য সাজেশন মেক করে নিয়ে আসছি যে আসলে এই প্রশ্নগুলো পড়লে এটার বাইরে থেকে প্রশ্ন কখনোই আসে না, আসার সুযোগ নেই চ্যাপ্টারটা থেকে। আচ্ছা, তারপর আমরা অনুধাবনের জন্য কি পড়বো? অনুধাবনকেও তো আসলে বেঁধে ধরে সবকিছু বলা যায় না, স্টিল ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। আর গ ঘ ভালো মতো পড়লে ওই প্রশ্নগুলো ওইখান থেকেও কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটা এমনিতেই পারবা। ওকে, তারপরে আমি বেশ কিছু ছবি এবং লেখা সমন্বয়ে আসলে তোমাদের স্লাইডটা রেডি করেছি। উপরে দেখো প্রশ্নগুলো লেখা আছে, সেই প্রশ্নগুলো অনুযায়ী আমরা কিছু ছবি ভাইয়া ক্লাসের ভেতর আঁকবেন। তুমি তো আসলে এই ছবিটা পরীক্ষাতে আঁকতে পারবা না, তো সহজে কিভাবে আঁকবা সেটাও দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, যারা একদমই ছবি আঁকতে পারে না তারা কি করবা সেগুলোও বলবো। আচ্ছা, আমরা একটু দ্রুত দেখে ফেলছি যে আমরা কি কি পড়বো আসলে আজকের ক্লাসে, এবং কিছু জিনিস আমি আগে থেকে লিখে রেখেছি যেন খুব সহজে অল্প সময়ে তোমার ক্লাসটা শেষ করতে পারি। এই তো অনেকগুলো ছবি তোমার জন্য নিয়ে আসছি, কারণ আমি বিশ্বাস করি ছবি দেখলে বায়োলজির কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হয়। ওকে, তো এই কিছু এক্সট্রাও আছে, আমরা একটু ডাক্তারও হয়ে যাব। তো এই তো থ্যাংক ইউ, স্লাইড প্রথমেই দেখিয়ে দিলাম, কি কি পড়বো সেটা জেনে নিলা, তাই তো? তাহলে চলো ক্লাসটা শুরু করি। ওকে, রেডি তোমরা সবাই? আচ্ছা, তোমরা বোধহয় জানো যে কম্প্যাক্ট বায়োলজি থেকে এএসজিতে সাইকেল আসছে এবং পরবর্তী ব্যাচগুলোতেও আসবে। আমরা কিন্তু সেখানে ডিটেইলে লাইভ ক্লাস নেই, এবং এরপর এরপর না আসলে এর আগেই এরকম একটা ওয়ান শট কম্প্যাক্ট ক্লাস সবাইকে দিয়ে রাখি। কারণ সবাই যে খুব ডিটেলসে বায়োলজি পড়তে চায় এমন তো না, অনেকেই আছে শুধু বায়োলজিকে এইচএসসিতে A+ পেতে চায়। তো তাদের জন্যই আসলে এই প্ল্যানটা করা, যেন অল্প সময়েই একটা ক্লাসেই পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যায়, প্লাস সিকিউও কাভার হয়ে যায়, সব কিছুই হয়ে যায়। তো ভূমিকা একটু বড় হয়ে গেল বোধহয়, আর কথা নেই, ক্লাসে চলে আসো। আচ্ছা, আর এই ভিডিওটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে, এবং তোমার বন্ধুকে চাইলে মেনশনও দিতে পারো, সে এসে ক্লাসটা দেখতে পারে। আমি সাজেশনটা আসলে তোমাদের এখন ধরে ধরে না পড়াই, তাও একটু দেখো যে আসলে কি কি আসে। নাম্বারের জন্য অ্যালভিলাসের গঠন আঁকতে বলে, তো অ্যালভিলাসের গঠন এটা খুবই আসে, তাই এটা 5 স্টার দেওয়া, এটাই সব থেকে কমন প্রশ্ন। আর এটা আসে যে ফুসফুসের গঠন, তো গঠন চাইলে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে, ঠিক আছে? তো এই দুটো ছবি আমরা আঁকবো। শ্বাস প্রশ্বাস কীভাবে নিয়ন্ত্রণ, কীভাবে প্রক্রিয়া দুইটা আগাচ্ছে সেটাও আসে। শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণটা একটু কম আসে, এর জন্য এটা 3 স্টার। সাইনাসগুলোর নাম, অবস্থান, প্রদাহ, এটাও একবার বোর্ডে আসছিল অনেক বছর আগে, এই জন্য এটাও রেখেছি। শ্বসন বৃক্ষ অঙ্কন, শ্বসন বৃক্ষ কী বা কীভাবে আঁকতে হয় সেটাও দেখাবো। এটাও খুব একটা আসে নাই, বাট আসতে পারে মনে হয়েছে, এই জন্য আমরা রেখেছি লিস্টে। আমরা এমন না যে ভাগ্যের উপর রিস্ক নিয়ে পরীক্ষার হলে যাব, যা পড়ছি এগুলো মোর দেন এনাফ, এখান থেকেই আসবে ইনশাল্লাহ। নাম্বারে চলে আসো। একদম মোস্ট কমন প্রশ্ন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসটা কিভাবে পরিবহন হয়, কিভাবে এই গ্যাসটা এক্সচেঞ্জ হয়, এই দুইটা কনসেপ্ট, এই দুইটা ব্যাপার যদি পারো তাহলে এখান থেকে সিকিউ অ্যান্সার করতে পারবা। আর এই দুইটা প্রশ্ন না পারলে এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করতে পারবা না। ওকে, ধূমপায়ী অধূমপায়ীর ফুসফুসের মধ্যে তুলনা, শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিনের ভূমিকা, এটা আসে। যারা এই দুইটা প্রশ্ন পারবে তাদের জন্য এই প্রশ্ন বোনাস, এটা এমনিই পারবে। আর সাইনোসাইটিস, অটিটিস মিডিয়া, এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো গল্পের মাধ্যমে আমরা শিখে ফেলবো, তো প্যারা নাই আর কি। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। ওকে, আচ্ছা, নাম্বার প্রশ্নগুলো ওই অটিটিস মিডিয়া, সাইনোসাইটিস এগুলো বলতে কি বুঝো, এগুলোর প্রকারভেদ কি, কারণ কি, লক্ষণ কি, এইসব আসতে পারে, এগুলো আমরা পড়বো ক্লাসের শেষ অংশে। সারফেক্টেন্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সারফেক্টেন্ট বলতে কি বুঝো, এটার কাজ কি, ঠিক আছে? আলোচনায় আসবে ইনশাল্লাহ। আমরা লাস্টে এসে আবার চেক দিব যে আমরা সবগুলো প্রশ্ন কভার করলাম কিনা। বহিঃশ্বসন অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য আসতে পারে, পার্থক্যটা তোমার বইতে একদম সুন্দর ছক আকারে দেওয়া। ফুসফুসের কাজ আসতে পারে, এটাও সংক্ষিপ্ত কিছু কাজ, তুমি তো বুঝোই যে শ্বাসকার্যে হেল্প করা, তারপর আরও কিছু কাজ করে, ও সেরাটোনিন, ব্রাডিকিনিন এগুলো ক্ষরণ করে, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে, ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, বুঝছো? এরকম আর কিছু কাজ আছে, তো লিখে ফেললে হবে। এপিগ্লটিসের কাজ, ক্লোরেট শিফট বলতে কি বুঝো, এই তো মোটামুটি। তাহলে চলো আমরা পড়ায় যাই। চ্যাপ্টারের শুরুটা হয়েছে তোমাকে শ্বসন তন্ত্রের অংশগুলো নিয়ে আলোচনা করছে, কেমন? এটাকে আমরা যদি একটু ছকের মাধ্যমে প্রেজেন্ট করি, জিনিসটা হচ্ছে এরকম। প্রথম অংশকে আমরা বলছি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এই অংশটা দেখো একদম আমাদের নাকের সম্মুখ ছিদ্র থেকে শুরু করে আমাদের যে ষড়যন্ত্র, অনেকে এটাকে ষড়যন্ত্র বলে, এটা আসলে ষড়যন্ত্র, ষড়যন্ত্র পর্যন্ত বিস্তৃত। ভাই ষড়যন্ত্র কোনটা? এখানে তুমি দেখবা কথা বললেই কাঁপতে থাকে,
তাই না? এই জায়গাটা যে ধরলাম এটাই হচ্ছে আমাদের ল্যারিংস বা স্বরযন্ত্র। এই পর্যন্ত যে জায়গাটা, যেটা আমি তোমাকে দেখাবো ছবি থেকে, সেইটা আসলে তোমার বায়ু পরিবহন করা, মানে বায়ু শুধু গ্রহণ এবং ত্যাগ করার জন্য। আচ্ছা, এরপর এখান থেকে বাতাসটাকে ফুসফুস পর্যন্ত নিয়ে যেতে হবে না? তাহলে কিভাবে নিয়ে যাবা? এটা নিয়ে যাওয়ার জন্য তোমার একটা ট্রাকিয়া বা শ্বাসনালী আছে, সেখান থেকে ব্রঙ্কাস বের হয়েছে। ওকে, এবং ব্রঙ্কাসেরও ছোট শাখা ব্রঙ্কিওল। এগুলো হচ্ছে আমাদের বায়ু পরিবহন অঞ্চলের অংশ। ব্রঙ্কিওলের আবার দুই রকমের ভাগ হয়, আমি তোমাকে আরো ডিটেলসে দেখাবো, প্যারা নিও না। একটা প্রান্তীয় ব্রঙ্কিওল, একটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিওল। তো এই প্রশ্নটা একবার মেডিকেলে আসছে, কোনটা বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয়? অপশনে প্রান্তীয় ব্রঙ্কিওল ছিল, অপশনে শ্বসন ব্রঙ্কিওলও ছিল। উত্তর ছিল শ্বসন ব্রঙ্কিওল। ওর নামেই আছে শ্বসন, তাই ও শ্বসন অঞ্চলের অংশ, ও শ্বসন ব্রঙ্কিওল। ওকে, আর প্রান্তীয় ব্রঙ্কিওলটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চলের অংশ। তাহলে কোনটা কোন জায়গার অংশ সেটা আমাদেরকে চট করে শিখে ফেলতে হবে। অ্যালভিউলাস দিয়ে যা কিছু বলবে, অ্যালভিউলাস হচ্ছে ফুসফুসের গঠন ও কাজের একক। ফুসফুস যদি একটা বড় বেলুন হয়, সেই বড় বেলুনের মধ্যে ছোট্ট ছোট্ট মাইক্রোস্কোপিক বেলুন আছে মনে করো, ওইগুলো হচ্ছে অ্যালভিউলাস। ওকে, তো এই অ্যালভিউলাসের যা কিছু বলবে, অ্যালভিউলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার থলি, এরা সবাই শ্বসন অঞ্চলের অংশ। মানে কি, এখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয়, দ্যাটস ওয়াই এটা শ্বসন অঞ্চল। আর এইটুকুর মধ্যে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, ট্রাকিয়া দিয়ে বাতাস যাওয়ার সময় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় না, তাই এটা বায়ু পরিবহন অঞ্চল। বুঝতে পেরেছো? এই তো, আমরা প্রথমে তাহলে চলো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলটা একটু এই ছবিগুলো থেকে দেখি। আমরা তাহলে প্রথম বায়ুটা গ্রহণ করছি কি এই জায়গা দিয়ে, রাইট? এটা আমাদের হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। দুইটা সম্মুখ নাসারন্ধ্র থাকে, মাঝখানে একটা সেপ্টাম বা পর্দা থাকে, তোমরা সবাই জানো। এরপরে যে এই জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিভিউল। কি বললো ভাইয়া, বলো? ভেস্টিভিউল। ভেস্টিভিউল থেকে পড়তে পারো যে এখানে লোম থাকে। ওকে, ভেস্টিভিউলের পরের জায়গাটা হচ্ছে নাসা গহ্বর। ওকে, নাসা গহ্বর কোনটা? একদম এইখান থেকে নিয়ে মোটামুটি এই পুরো জায়গাটাই হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বরে কি থাকে? নাসা গহ্বরে বেসিক্যালি থাকে দুইটা কোষ, একটা হচ্ছে মিউকাস কোষ, আর একটু উপর দিকে থাকে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। অলফ্যাক্টরি কোষ মানে কি? অলফ্যাক্টরি সেল মানে যেই কোষটা আসলে ঘ্রাণ নেওয়ার জন্য কাজ করে। বুঝছো? নাক থেকেই তো আমরা ঘ্রাণ নেই। তাহলে আমাদের একটা স্নায়ু আছে, অলফ্যাক্টরি স্নায়ু, এই যে ব্রেইন থেকে আসছে মনে করো, এখান থেকে এসে এইখানে ওর কোষগুলো, নিউরনটা এখানে ছড়ায় আছে, ওর কাছে হচ্ছে ঘ্রাণটা ব্রেইনে নিয়ে যাওয়া। ওকে, কেউ যদি ধরো নাকের একদম খুব গভীরে কিছু দিয়ে যদি সুরসুরি দেয়, তখন তার হাঁচি আসে না? দেখছো কি? হাঁচিটা কেন আসে জানো? যখন কেউ নাকের ভেতরে কিছু ঢুকায়, এখানে সুরসুরি দেয়, অলফ্যাক্টরি স্নায়ু মনে করে আরে নিশ্চিতভাবেই আমার বাতাস যাওয়ার রাস্তায় এমন কিছু আসছে যেটা আমার জন্য বিপদ সৃষ্টি করতে পারে। তখন মস্তিষ্ক একটা হাঁচির রিফ্লেক্স বা হাঁচি দেওয়ায় আর কি, হাঁচি দিলে নাক দিয়ে প্রায় 160 কিলোমিটার বেগে বাতাস বের হয়, যেন এখানে কিছু থাকলেও সেটা বের হয়ে চলে আসে। হাঁচি তাহলে আমাদের একটা রিফ্লেক্স বা একটা সংবেদী। রিফ্লেক্সের বাংলা কি? সরি, সংবেদী না, রিফ্লেক্সের বাংলা হচ্ছে তোমার, আচ্ছা ভুলে গেলাম বাংলাটা। আচ্ছা, রিফ্লেক্স। তো হাঁচির জন্য দায়ী কোন স্নায়ু? সেটা হচ্ছে, মনে পড়ছে, প্রতিবর্ত ক্রিয়া। ওকে, তো এই প্রতিবর্ত ক্রিয়ার জন্য, হাঁচি একটা প্রতিবর্ত ক্রিয়া, এটার জন্য দায়ী স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি স্নায়ু। শুরুতেই শিখে ফেললা। আচ্ছা, এরপরে আরো দুইটা ছিদ্র আছে, বুঝছো? এই ছিদ্রগুলোর নাম হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। এটার নাম কি বলো? পশ্চাৎ নাসারন্ধ্র। এদের আরেকটা নাম আছে, এদেরকে আমরা কোয়ানা বলেও ডাকি। কি বলি বলো? কোয়ানা। পরীক্ষায় আসতে পারে, কোয়ানা কাকে বলে? তুমি বলবা পশ্চাৎ নাসারন্ধ্র। সম্মুখ নাসারন্ধ্র না কিন্তু, পশ্চাৎটাকে। দুইটা পশ্চাৎ নাসারন্ধ্র থাকে। তারপর হচ্ছে তোমার নাসা গলবিল। এই জায়গাটুকুকে আমরা বলতেছি নাসা গলবিল। ওকে, নাসা গহ্বরের পেছনের জায়গাটা নাসা গলবিল। তুমি যদি এই ছবি থেকে দেখো, এটা আরো কমপ্লেক্স লাগবে তোমার কাছে হয়তোবা। তাহলে দেখো, এটা সম্মুখ নাসারন্ধ্র, রাইট? এটা হচ্ছে তোমার নাসা গহ্বর, এরপরে এখানে পশ্চাৎ নাসারন্ধ্র, তারপর থেকে নিয়ে এইটুকু হচ্ছে ধরো তোমার নাসা গলবিল। ঠিক আছে? আচ্ছা, নাসা গলবিলের পরে হচ্ছে মুখ গলবিল। মুখ গহ্বরের পেছনে যেটা থাকবে সেটা মুখ গলবিল। জিহ্বাটা দেখছো কত বড়? মাস্কুলার একটা অর্গান জিহ্বা, দেখছো? এখান থেকে শুরু হয়েছে। তাহলে এটা আমাদের মুখ গহ্বর, তাই তো? এর পেছনের জায়গাটা এই যে এইটুকু, এটা হচ্ছে তোমার মুখ গলবিল। ওকে, আচ্ছা, তো মুখ গলবিলের নিচে আবার কি থাকে? এটা গলবিলের আরেকটা পার্ট, ল্যারিঙ্গোফ্যারিংস বলে, দরকার নেই আমরা অত গভীরে না যাই। আচ্ছা, বেশি পড়াই ফেলি, এটা একটা সমস্যা আমার। তাহলে বাচ্চারা দেখো, এই মুখ গহ্বরের পেছনে মুখ গলবিল, নাসা গহ্বরের পেছনে নাসা গলবিল। ওকে, আচ্ছা, নাসা গলবিলের পরের জায়গাটা কি? নাসা গলবিলের পরে বাতাস তো আর পেছন দিক দিয়ে যাবে না, অন্য নালী দিয়ে যাবে না, বাতাস যাবে হচ্ছে শ্বাসনালী দিয়ে। তো রাস্তাটা হচ্ছে এই দিকে। তো এইখানে একটা জিনিস আছে, এই ছবির থেকে এইখানে বেটার বোঝা যাচ্ছে। আমি এটাকে কালো রং করছি, কেমন? দেখো, এই কালো রঙের জিনিসটার নাম হচ্ছে এপিগ্লটিস।
আমরা খ নাম্বার প্রশ্নে দেখছি এপিগ্লটিসের কাজ কি, বা এপিগ্লটিস বলতে কি বুঝছো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। এপিগ্লটিসের কাজ আমি তোমাকে বলি। দেখো মুখে ধরো তুমি কিছু খাইলা, বুঝার চেষ্টা করো। ওকে, আলোচনার মধ্যে কিন্তু প্রশ্ন কভার হয়ে যাচ্ছে। তাহলে খাবারটা ধরো এই দিক দিয়ে আসলো, আর একটু ক্লিয়ার করে নিই। তাহলে এটা তোমার মুখ গহ্বর, খাবারটা এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসলো। এখন খাবার কিন্তু শ্বাসনালী দিয়ে ঢুকে গেলে খুবই বড় বিপদ, কারণ তোমার ফুসফুস তো খাবারের জন্য না, বাতাসের জন্য, তাই তো? এদিক দিয়ে খাবার পানি ঢুকলে খুব সমস্যা। খাবারটা বেসিক্যালি আসে, এসে এই এপিগ্লটিসকে একটা ধাক্কা মারে। এপিগ্লটিস কি করে, নিচে নেমে আসে। নিচে নেমে তোমার কি করতেছে, এই ষড়যন্ত্রকে সে ঢেকে ফেলতেছে। ফলে ষড়যন্ত্রে খাবার যাচ্ছে না, খাবারটা এইখানে ধাক্কা খেয়ে পেছন দিক দিয়ে অন্ননালী দিয়ে যাইতে বাধ্য হয়, রাস্তাটা ব্লক হয়ে যায়, ষড়যন্ত্রে খাবার ঢুকতে পারে না, বুঝছো? কিন্তু যদি তোমার এমন হয় তুমি খেতে খেতে কথা বলছো, তখন কি হতে পারে, তখন তোমার কথা বলার সময় এপিগ্লটিস খুলতেছে, বন্ধ হচ্ছে, যেহেতু বাতাস বেরোচ্ছে, আবার মুখের মধ্যে খাবারও আছে, তখন কিন্তু রিস্কি হয়ে যায়। তখন দেখা যায় যে কথা বলার সময় একটু করে এপিগ্লটিস খুলছে, ওই সুযোগে একটু খাবার তোমার ট্রাকিয়া মানে ষড়যন্ত্রে ঢুকে গেছে, এবং এটার জন্য তোমার কাশির উদ্রেক হয়েছে, তাই না? মস্তিষ্ক কেন কাশি করলো, যেন ভেতরে জমে থাকা অবাঞ্ছিত জিনিসটা বাতাসের সাথে বের হয়ে আসে, তাই তুমি কাশি দিচ্ছ, তাই তো? আচ্ছা, আমরা সবাই বলি যে ওর কার কথা যেন, মানে কেউ ওর কথা মনে করেছে এই জন্য ওর কাশি উঠতেছে খাওয়ার সময়, আমরা মাথায় থাপ্পড় দিই, এগুলো কোনো বৈজ্ঞানিক ভ্যালু নাই, বরঞ্চ ওই হয়তো বা কারো কথা মনে করে ষড়যন্ত্র দিয়ে একটু করে খাবার ঢুকাই ফেলছে, এই জন্য আসলে ওর কাশি হচ্ছে। তাহলে এপিগ্লটিসের কাজ কি হলো বাচ্চারা? এপিগ্লটিসের কাজ হলো ষড়যন্ত্রকে ঢেকে রাখা। ষড়যন্ত্রের ইংরেজি হচ্ছে ল্যারিংস, ল্যারিংসকে ঢেকে রাখাই এপিগ্লটিসের কাজ। এপিগ্লটিসের আমরা বাংলা করি কি জানো, উপজিহ্বা, এটাকে আর কি বাংলায় কি বলা যায়, উপজিহ্বা। আলজিব্বা না, কিন্তু আলজিব্বা কোনটা জানো? আলজিব্বাকে কি রঙে দেখাবো, লাল রঙে দেখাই। এই যে এইটা হচ্ছে আলজিব্বা, লালের মধ্যে লাল তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কোনো রঙই আসলে এখানে ভালো বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আলজিব্বা, এটা হচ্ছে নরম তালুর একটা কন্টিনিউয়েশন, এটাকে আলজিব্বা বা ইউভুলা বলে। ওকে, আমরা শ্বসনতন্ত্রের অংশগুলো সম্পর্কে জানছি আর কি। এপিগ্লটিসের পরে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ল্যারিংস বা ষড়যন্ত্র, যেটা দিয়ে আমরা স্বর তৈরি করি। তাহলে ভোকাল কর্ড কোথায় থাকে, পরীক্ষাতে আসতে পারে, তুমি বলবা ভোকাল কর্ড থাকে ল্যারিংস বা ষড়যন্ত্রে। তারপরে আসতে পারে যে কয়টা ভোকাল কর্ড থাকে, উত্তর হচ্ছে 6টা ভোকাল কর্ড থাকে, ঠিক আছে। তারপরে ধরো আসতে পারে যে ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থিটির নাম কি, তো এখানে আসলে 9টা তরুণাস্থি থাকে, 3 ধরনের 9টা তরুণাস্থি থাকে। এর মধ্যে সবচেয়ে বড়টার নাম হচ্ছে তোমার থাইরয়েড, বুঝছো? তো এই থাইরয়েড নামে একটা গ্রন্থিও আছে, আমি গ্রন্থির কথা বলছি না, এখানে হাত দিলেই সবচেয়ে বড় যে তরুণাস্থিটাকে ধরতে পারি আমি, সেটা হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড তরুণাস্থিটা এত বড় হওয়ায় এটাকে আমরা বলি হচ্ছে, পুরুষে দেখবে এটা বেশি বড় থাকে, তাই না? এই জন্য আমরা এটাকে বলি অ্যাডামস অ্যাপেল। অ্যাডাম শব্দটা আসছে আদম আলাহিসাল্লাম থেকে। আমরা যেরকম আদম আলাহিসাল্লামের কাহিনীটা জানি, তো খ্রিস্টানরা ওইটা বিশ্বাস করেন। তো আদম আলাহিসাল্লাম গন্ধম ফল খেয়ে ফেলছিলেন, এরকম আমরা বলি, তাই না? তো ওইটাকে ওরা অ্যাপেল বলে। অ্যাপেল খাওয়ায় ওই অ্যাপেলটা আসলে গলায় আটকে গেছিল, এটার জন্য এই গলাটা ছেলেদের একটু এরকম বর্ধিত থাকে, বড় থাকে, এরকম ধারণা করে আর কি। সেখান থেকে নাম আসছে অ্যাডামস অ্যাপেল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে, তোমরা বলবা ল্যারিংসে থাকে। ওকে, তাহলে আমাদের ল্যারিংস পর্যন্তই কি বলতো, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এইটুকুর কাজ হচ্ছে খালি বায়ু নিবে আর বাতাস বের করবে, বায়ু নিবে বাতাস বের করবে, এটা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। ওকে, তারপর থেকে ষড়যন্ত্রের পর থেকে হচ্ছে ট্রাকিয়া শুরু হবে। এই ট্রাকিয়াটা হচ্ছে বায়ু পরিবহন, ওর কাজ হচ্ছে বায়ু গ্রহণ করা না, কিন্তু বায়ু পরিবহন করে ফুসফুসে নিয়ে যাবে এখান থেকে, তাই তো? আচ্ছা, এই তো ট্রাকিয়াটাকে তুমি যদি দেখো, এটা আবার 2টা ভাগে ভাগ হয়ে গেছে এখানে, দেখছো? এই ভাগগুলোকে আমরা কি বলি, ব্রঙ্কাস। এই ভাগগুলোকে বলি ব্রঙ্কাস। যদি আস বলি তাহলে হচ্ছে আসলে সিঙ্গুলার, আর যদি বলি ব্রঙ্কাই তখন এটা প্লুরাল। ব্রঙ্কাসগুলো গিয়ে আবার দেখো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? এই ভাগগুলো নাম আছে আলাদা আলাদা করে, আমরা একটা আলাদা ছবিতে সেটা পড়বো। ফুসফুসের সাথে রিলেটেড যা কিছু আছে, মানে অ্যালভিউলাস, অ্যালভিউলার নালি আগেই বললাম, ওইগুলো সব শ্বসন অঞ্চলের অংশ। 2টা ফুসফুস থাকে, স্পষ্টতই দেখতে পাচ্ছ, ডান ফুসফুসটা একটু বড়। তাহলে এই ছবিটা কি আমরা এখন বুঝতে পারবো, বলো তো? এই ছবিটা বুঝতে পারবো আশা করি। দেখো এখানে সুন্দর এপিগ্লটিস দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আলজিব্বা। হা করলে আমরা কমনলি যেটা দেখি সেটা হচ্ছে আলজিব্বা, বুঝছো? আর একদম জিব্বার নিচের গোড়া থেকে এরকম একটা এপিগ্লটিস উঠে। ওকে, সামনে যাই, ফুসফুসের গঠন আলোচনা করো। প্রশ্নে ফিরি, আমরা একটু জাস্ট শ্বসনতন্ত্রের অংশগুলো সম্পর্কে না জানলে কেমন দেখায়। আমি মাত্র যে অংশটা পড়ালাম সেখান থেকে সিকিউ আসবে না, বাট
এই কথাগুলো থেকে কিন্তু এমসিকিউ কমন পেয়ে যাবা। যেমন ধরো নাসা গহ্বরে কয় ধরনের কোষ থাকে? 3 রকমের, মিউকাস কোষ আর অলফ্যাক্টরি, 2 রকমের, মিউকাস কোষ আর অলফ্যাক্টরি কোষ। হয়ে গেল না? আমরা চলো ফুসফুসের গঠন দেখি। দেখো এখানে 2টা ফুসফুস দেখা যাচ্ছে এবং এদের মধ্যে স্পষ্টতই খণ্ডগুলো বোঝা যাচ্ছে, দেখছো বাইরে থেকেই। তাহলে এই যে এটায় কয়টা খণ্ড দেখতে পাচ্ছ? 3টা খণ্ড। এটা কয়টা খণ্ড? 2টা খণ্ড। দেখছো এই খণ্ডগুলোকে আমরা কি বলি? লোব। তাহলে এটা আমাদের ডান ফুসফুস, এটা আমাদের বাম ফুসফুস। ডান ফুসফুসে খণ্ড কয়টা? 3টা, বাম ফুসফুসে 2টা, মানে বড় খণ্ড। এদেরকে আবার সেগমেন্টে ভাগ করা যায়। সেগমেন্টগুলো তুমি বাইরে থেকে বুঝবা না, হ্যাঁ, তো তবুও এখানে একটু রঙিন করে দিচ্ছে। দেখো এগুলো হচ্ছে সেগমেন্ট, বুঝছো? যেমন এই উপরের যে ধরো আমাদের লোবটা, এটা 3টা সেগমেন্টে বিভক্ত, এই 1 2 3 এরকম, বুঝছো? আবার এগুলাও বিভক্ত। এরকম করে মোট সেগমেন্ট কয়টা হলো? ডান ফুসফুসে তোমার সেগমেন্ট থাকবে 10টা, আর বাম ফুসফুসে তোমার সেগমেন্ট থাকবে 8টা। যেহেতু বামটা একটু ছোট, বামটার ওজন হচ্ছে, আমরা কিন্তু গঠন পড়ে ফেলতেছি, মানে বর্ণনা তুমি যে লিখবা ওইগুলোতে এগুলোই লিখবা ভাইয়া যেগুলো বলছেন। বামটার ওজন হচ্ছে 565 গ্রাম, ডানটার ওজন হচ্ছে 625 গ্রাম, একটু বড় এভারেজে এরকম ওজন। ওকে, সেগমেন্টগুলোকে তুমি যদি ভাগ করো তাহলে এর মধ্যে আরো ছোট ছোট লোবিউল পাবা। বায়োলজিতে আমরা কোনো কিছু নামের শেষে যদি ওল লাগাই দেই তাহলে এটাকে ছোট বোঝায়। বাংলায় যেরকম ধরো আমি যদি বলি পুস্তক তাহলে বড় বই, যদি বলি পুস্তিকা তাহলে ছোট বই, একইভাবে বায়োলজিতে ধরো বললাম আর্টারি তাহলে বড় ধমনী, যদি বলি আর্টারিয়ল তাহলে ছোট্ট ধমনী, যদি বলি লোব বড় খণ্ড, যদি বলি লোবিউল ছোট্ট খণ্ড। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এই তো। তাহলে এখানে এরকম লোবিউল থাকবে কতগুলো? অসংখ্য, এটা আবার গোনা যাবে না, বুঝছো? এগুলোর মধ্যে অসংখ্য লোবিউল থাকবে, এগুলো আবার তুমি বাইরে থেকে কিন্তু বুঝতে পারবা না, এগুলো ভেতরে ভেতরে খণ্ড। ঠিক আছে, বুঝা গেল? অসংখ্য লোবিউল থাকবে দুই পাশেই। আচ্ছা, তো এই তো। আর গঠনে অবশ্যই মেনশন করবো যে ফুসফুসের বাইরের দিকে যে পর্দাটা থাকে এটার নাম কি বলো? এটা হচ্ছে প্লুরা। পর্দাটার নাম কি বলো? প্লুরা। ওকে, তো প্লুরার আবার 2টা লেয়ার, এটা হচ্ছে তোমার প্যারাইটাল লেয়ার, ঠিক আছে? প্যারাইটাল লেয়ার আর আরেকটা হচ্ছে তোমার ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ারটা একদম ফুসফুসের সাথে লেগে থাকে, এটার নাম কি? ভিসেরাল। প্লুরা 2টা পর্দা থাকে, প্যারাইটাল এবং ভিসেরাল। এর মাঝখানে তাহলে একটা স্পেস থাকতেছে না? এই স্পেসটাতে আবার ফ্লুইড থাকে, ওইটার নাম কি জানো? ওইটার নাম হচ্ছে তোমার প্লুরাল ফ্লুইড, বা অনেক জায়গায় সেরাস ফ্লুইড বলেছে। প্লুরাল ফ্লুইড খুবই অল্প পরিমাণে থাকে। এই স্পেসটাতে যদি কোনো কারণে পানি জমে তখন এটাকে কি বলে? এটা সম্পর্কে আমরা ক্লাসের শেষ অংশেও পড়বো, তখন এটাকে তুমি বলবা প্লুরাল ইফিউশন। ইফিউশন মানে কোথাও পানি জমা। ওকে, ইফিউশন। তাহলে প্লুরাল পর্দার 2টার ফাঁকে যদি পানি জমে এটাকে প্লুরাল ইফিউশন বলি, তাই না? তখন একটা রোগ কিন্তু এটা, আমার ফাইনাল প্রফে মেডিসিনে আমার যে রোগী পড়েছিল উনি প্লুরাল ইফিউশনের ছিলেন। যাই হোক, তখন শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা হয়, শ্বাস নিতে, ফুসফুস তো এক্সপেন্ড হইতে পারে না, পানি দিয়ে চাপ খায়। আচ্ছা, আমরা লোবগুলো দেখলাম, তাই না? লোব, লোবিউল, সেগমেন্ট, এগুলো আমাদের ক্লিয়ার হলো আই হোপ, তাই না? এগুলো কিন্তু অবজেক্টিভে প্রচুর আসে, ভুল করলে কিন্তু চরম বিপদ। আচ্ছা, এবার যদি এই প্রশ্নটাই আসে যে ফুসফুসের গঠন আলোচনা করো, তাহলে আমরা আসলে কি করব? আমরা চট করে ফুসফুসের ছবি এঁকে ফেলবো। ভাই ছবি তো আঁকতে পারি না, আপনি যে ছবি দেখাইছেন এগুলো তো খুব কঠিন লাগলো। তাহলে তুমি কিভাবে ফুসফুসের ছবি আঁকতে পারো? তুমি প্রথমে ট্রাকিয়া এঁকে ফেলবা, দেখো অল্প সময়ের কাজ কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ট্রাকিয়া থেকে একটু এখানে ব্রঙ্কাস বানাই দাও। ব্রঙ্কাস যেটা বানাবা, ডান পাশের ব্রঙ্কাসটাকে রাখবা হচ্ছে একটু মোটা এবং খাটো, বাম পাশের ব্রঙ্কাসটাকে একটু লম্বা এবং একটু চিকন রাখবা। কেন বলো তো? কারণ ডান ফুসফুস তো এমনিতেই বড়, তো বড় হয়েও ট্রাকিয়ার খুব কাছাকাছি চলে আসে। বাম ফুসফুস তো ছোট, এটা ধরো ট্রাকিয়ার অত কাছাকাছি আসে না, তাই ওর কাছে পৌঁছাইতে ব্রঙ্কাসটা একটু বড় হয়। যাই হোক, ডান ফুসফুসটা কিভাবে আঁকবা? এখানে তো আর লিখে ভুল করলাম আমরা, দাঁড়াও। আচ্ছা, তাহলে ফুসফুসটা আঁকা কোনো কঠিন ব্যাপার না, এরকম করে ডান ফুসফুস এঁকে ফেললা। বামটা আঁকার সময় যেটা করবা এরকম দিলা, কিন্তু এখানে মাঝখানে হার্ট থাকবে, হার্ট রাখার জন্য একটু জায়গা দিতে হবে, এই জন্য এই অংশটা একটু এরকম বর্ডারটা এরকম করে দিবা, ঠিক আছে? হয়ে গেল। দেখো আমার ডানটা একটু বড় আঁকছি, বামটা একটু ছোট আঁকছি। নিচের দাগটা তুমি এরকম ফ্ল্যাট দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো না একটু 3D বানাই, 3D বানাইতে গেলে তুমি একটু এটাকে বুঝাও যে এরকম করে দিতে পারো, মানে বুঝা যাচ্ছে যে এটা একটু পেছন দিকেও আছে, তাই না? এই তো তোমার ফুসফুস হয়ে গেল। এখন তুমি হচ্ছে লেভেলিং করবা আর কি, যে এটাকে ট্রাকিয়া বলবা, এটা ব্রঙ্কাস, এই ফুসফুস। তুমি যদি এইটুকু একে লিখে দাও যে চিত্র ফুসফুস, তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু আরো ভালো হয় যদি তুমি লোবগুলো একটু দেখাই দাও। হ্যাঁ,
যেখানে এরকম লোব, এই লোবগুলো একটু দেখাই দিলা, এই লোবগুলো একটু ডট ডট দিয়ে দিতে পারো, তাহলে আরো ভালো হয়। ঠিক আছে, এই তো। তাহলে ফুসফুসের গঠনে অবশ্যই ফুসফুসের ছবি আঁকবা, ভুল করবা না। তারপরে বাকি কথাগুলো লিখবা আমি যেগুলো বললাম। আর কার্যকরী গাঠনিক ও কার্যকরী একক কি বলো, অ্যালভিউলাস, এই কথাগুলো তুমি লিখে ফেলবা। তাহলে কিন্তু এখানে ফুল মার্কস পেয়ে যাবো আমরা। ওকে, হয়ে গেল। আচ্ছা, কারো যদি ইচ্ছা করে এখানে প্লুরা পর্দা দেখাই দিতে, তাহলে একটু প্লুরা পর্দাটাও দেখাই দিবা। ঠিক আছে, এভাবে ডাবল বর্ডার দিয়ে তারপর তুমি ফিগার যখন মার্ক করবা এটাকে প্লুরা লিখে দিবা। মার্ক করার সময় অবশ্যই মেক শিওর করবা যে তুমি আসলে এক পাশে মার্ক করতেছো। ভাইয়া হয়তো বা পড়ানোর সময় এই দিক সেই দিক লিখবে, বাট তুমি আসলে যখন মার্ক করবা তখন আসলে তুমি এক পাশে মার্ক করবা, যে এটা হচ্ছে ট্রাকিয়া, তাই না? এইটা তুমি লিখবা হচ্ছে কি বলো, বাম ফুসফুস, এটাকে দিবা হচ্ছে ডান ফুসফুস। তারপর এগুলো ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, এগুলো লিখে ফেলবা। ঠিক আছে, ব্রঙ্কিউল তো লিখতে পারবা না, ব্রঙ্কিউল তো অনেক ছোট। ব্রঙ্কাস, এই তো একটু লেভেলিং। আচ্ছা, আমি আগে বলছিলাম যে তুমি এইটুকু এঁকে দিলে হবে, মানে এই না যে খালি এঁকে দিয়ে আসলে হবে, অবশ্যই লেভেলিং, ছবি আঁকলে অবশ্যই লেভেলিং করতে হবে, নয়তো কিন্তু নাম্বার পাবা না। হলো, তাহলে ফুসফুসের গঠন শেষ, পারবো আমরা। ওকে, চলো আমরা যাই এখন অ্যালভিউলাসের গঠন। এইটা কত দিছিল মনে আছে ভাইয়া? 5 স্টার দিছিল। ফুসফুসের গঠনকে দিছিল 4 স্টার মনে হয়। অ্যালভিউলাসের গঠন হচ্ছে 5 স্টার, তার মানে এটা আসবেই, বুঝছো? ভেরি কমন। তাহলে অ্যালভিউলাসের গঠন, অ্যালভিউলাস তো খুব ছোট্ট জিনিস, তাই না? এটাকে তোমার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, দেখলে কেমন দেখবা, এমন দেখবা। আচ্ছা, একটু এখান থেকে শুরু করি। ধরো এই যে এখানে একটু অ্যালভিউলাস আছে, এই অংশটাকে আমি জুম করে দেখতেছি, দেখলে কেমন দেখবো? দেখো এই যে এগুলো হচ্ছে এক একটা অ্যালভিউলার থলি। ওকে, অ্যালভিউলার থলি। তো অ্যালভিউলার থলির মধ্যে এটা যে ঢুকছে এটা কি? এটা হচ্ছে অ্যালভিউলার নালী, যেটা একদম থলির ভেতরে ঢুকছে এটা হচ্ছে অ্যালভিউলার নালী। তো তুমি দেখো অ্যালভিউলাস গুলো কিরকম ছোট ছোট বেলুন, এদিক এখানে বাতাস পূর্ণ থাকে। তো এই জিনিসটার প্রাচীরে কি থাকে সেটাই তোমাকে আসলে এঁকে দেখাইতে হবে। তো এটা একটা ছবি, এটা দেখে তোমার কষ্ট হইতে পারে, এটা আমি পরে বুঝাই দিচ্ছি, তোমার বইতে এই ছবিটা আছে, রাইট? আচ্ছা, এটাকে দিলেও হবে, এটাকে তো একদম সোজা। অ্যালভিউলাসের গঠনে যদি তুমি এই দুইটা ছবি আঁকতে পারো তাহলে খুবই ভালো, আর যদি মনে হয় না ভাই এটা অনেক প্যারা, খালি এইটাকে দিলে হবে, এটাই আসলে অ্যালভিউলাসের গঠন। ওকে, আচ্ছা, তাহলে এটা কিভাবে আঁকা যায় বা এটা আঁকার সময় কি কি আমরা জিনিস মাথায় রাখবো, চলো এই ছবিটা আঁকি। তাহলে এই ছবিটা আঁকার সময় প্রথমে তুমি অ্যালভিউলাসটুকু আঁকবা। এখানে তুমি মনের মাধুরী মিশে অ্যালভিউলাসের একটা গর্ত দিলা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা অ্যালভিউলাস, এটার আশেপাশে আরো অ্যালভিউলাস আছে না, ওইগুলোকে বোঝানোর জন্য তুমি একটু এরকম করে দিলা। এদিকে হচ্ছে আরো অ্যালভিউলাস আছে, রাইট? এগুলো অন্যান্য অ্যালভিউলাস। তাহলে মাঝখানের এই অংশটুকু কি? ওর প্রাচীর। এবার ওর প্রাচীরের গায়ে কি কি কোষ থাকে সেগুলো এঁকে দিলেই হয়ে গেল। প্রাচীরের গায়ে থাকে, ওর প্রাচীরটা তৈরি হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। স্কোয়ামাস এপিথেলিয়াম মানে হচ্ছে আইসাকার এপিথেলিয়াম, বুঝছো? তাহলে এরকম তুমি কয়েকটা আইসাকার কোষ আঁকো। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু কোষ, এদের নাম হচ্ছে টাইপ 1 অ্যালভিউলার কোষ বা স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। ওকে, এক ধরনের, প্রথম ধরনের কোষ, টাইপ 1 কোষ। আচ্ছা, এখানে সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কিছু কোষ থাকে। সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষগুলোকে তুমি বলতেছো সেপ্টাল সেল, বুঝছো? সেপ্টাম বা পর্দার দিকে থাকে, তাই সেপ্টাল সেল। এগুলোর আকার একটু বড় করে আঁকবা, এরকম দিয়ে দাও। ঠিক আছে, এইটা মনে করো একটা সেপ্টাল সেল, এখানে একটা দিয়ে দেয়, এইটা মনে করো একটা সেপ্টাল সেল। ওকে, এদেরকে আমরা বলি টাইপ 2 অ্যালভিউলার কোষ। তাহলে এরা টাইপ 1, এরা হচ্ছে টাইপ 2। এদের কাছে কি? অ্যালভিউলাস, সরি, এদের কাজ হচ্ছে সারফেক্ট্যান্ট ক্ষরণ করা। এদের কাজ কি বলো? এদের কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জে হেল্প করা। ওকে, আর কি দিবা এখানে? আর হচ্ছে একটা তোমার ম্যাক্রোফেস আঁকতে হবে। ম্যাক্রোফেসটা তুমি অ্যালভিউলাসের ভেতরে দিবা। ঠিক আছে, ম্যাক্রোফেস জীবাণু খাওয়ার কাজ করবে এই ম্যাক্রোফেসটা। ঠিক আছে, আচ্ছা, আর কিছু তন্তু দিতে হবে এখানে, কিছু ইলাস্টিন, কোলাজেন, এই টাইপের তন্তু থাকবে। ইলাস্টিন বা কোলাজেন তন্তু এঁকে দিবা। এই কয়েকটা জিনিস এঁকে দিলেই তোমার আসলে অ্যালভিউলাসের গঠন হয়ে যায়। তুমি যদি বলো ভাই এটা আমার প্রথম থেকে কঠিন লাগে, ও আচ্ছা, রক্তনালী আঁকতে হবে, বলতে ভুলে গেছি। এদের ফাঁকে ফাঁকে অবশ্যই কি থাকবে বলো? রক্তনালী। আমরা আমাদের সেপ্টাল কোষটাকে অন্য রঙে দেখাই, কারণ রক্তনালীগুলো আসলে লাল হওয়া উচিত, তাই না? সেপ্টাল কোষগুলোকে আমরা ধরো নীল রঙে দেখাই। আচ্ছা,
আচ্ছা, তাহলে এখন লাল রঙের যেগুলো লাগতেছে এগুলো হচ্ছে কৈশিক জালিকা, বুঝছো? তাহলে এখানে গ্যাস এক্সচেঞ্জটা হবে, এখানে থাকবে তোমার বাতাস, রাইট? এটা আবার লিখো না, লিখার দরকার নেই। আর এইখানে থাকবে তোমার রক্ত কণিকাগুলো, বা এটার ভিতর রক্ত থাকবে, এইখানেই গ্যাস এক্সচেঞ্জটা হবে। আচ্ছা, এরকম আরো কিছু, এটা ধরো শিরার প্রান্ত দেখাইলাম, এটা হচ্ছে ধমনীর প্রান্ত দেখাইলাম। ওকে, এগুলো হচ্ছে রক্তবাহিকা। তাহলে আমি লেভেলিং এর সময় কি কি জিনিস অবশ্যই দেখাবো বলো তো? আমি লেভেলিং এর সময় আচ্ছা এটাকে প্রথমে দেখাই ফেলবো, যেটা হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম, এপিথেলিয়াম। ওকে, আচ্ছা এরপর কি দেখাবো বলো? এরপর আমি আচ্ছা যেটা হাতের কাছে পাই এটা ম্যাক্রোফেজ দেখাই ফেলি। তোমরা কিন্তু আরো সুন্দর করে আঁকবা, কেমন? আচ্ছা, তারপরে এটাকে দেখাই রক্তনালী, রক্তনালী বা কৈশিক নালী যাই বলো। এটাকে বলো ইলাস্টিন, ইলাস্টিন অথবা কোলাজেন তন্তু। তারপরে বাকি রইলো কি বলো? সেপ্টাল সেল। সেপ্টাল সেলের কাজ কি বলো? না পারলে চান্স হবে না। সেপ্টাল সেলের কাজ হচ্ছে কি বলো? সারফেক্টেন্ট ক্ষরণ করা, তাই তো? সারফেক্টেন্ট ক্ষরণ কবে শুরু হয়? খুব ইম্পর্টেন্ট, 23 সপ্তাহে। কত সপ্তাহের আগে একটা বাচ্চাকে স্বাধীন অস্তিত্বের গণ্য করা হয় না? 24 সপ্তাহের। কেন এটা? কারণ সারফেক্টেন্ট ছাড়া একটা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় সে আসলে সার্ভাইভ করতে পারবে না। মায়ের পেটে নর্মালি একটা মানুষ কতদিন থাকে, একটা বাচ্চা কতদিন থাকে? মায়ের পেটে বাচ্চা থাকে হচ্ছে 38 সপ্তাহ ধরো, হ্যাঁ 38 39 এরকম থাকে। তো সে যদি ধরো 23 সপ্তাহে জন্মায় সে কোনোভাবেই বাঁচবে না। 23 সপ্তাহে মাত্র সালফেটেন্ট ক্ষরণ হওয়া শুরু হয়। 24 বা তারপর জন্মাইলে তাকে হয়তোবা বাঁচানো যেতে পারে, হয়তোবা। স্টিল বাঁচানোর রেট একদম আমাদের দেশে তো জিরো, বাইরে উন্নতভাবে হয়তোবা বাঁচানো যেতে পারে, কারণ তার ফুসফুসে এখন সালফেটেন্ট ক্ষরণ হওয়া শুরু হয়েছে। তাহলে এই জন্য 24-এর আগে স্বাধীন অস্তিত্বের গণ্য করি না। স্বাধীন বললে 24, আর ক্ষরণ শুরু হয় কবে? 23। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। আর সারফেক্টেন্টের কথা যেহেতু আসলো, আমরা একটু সারফেক্টেন্টের কাজগুলো পড়ে ফেলি, এটা আমাদের 2 নাম্বার প্রশ্নে কিন্তু আসে, ঠিক আছে? সারফেক্টেন্ট, তাহলে সারফেক্টেন্ট আসলে কি? এটা আসলে একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ। সারফেক্টেন্ট শুনলেই আমার মাথায় প্রথমে আসে যেটা, সেটা হচ্ছে সারফেক্সেল। তো সারফেক্সেল একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ না? এটাও ডিটারজেন্ট জাতীয় পদার্থ, এবং এখানে আসলে লেসিথিন জাতীয় একটা ফসফোলিপিড থাকে। ফসফোলিপিড, ফসফোলিপিড আবার কি ভাইয়া? লিপিড মানে চর্বি, চর্বির সাথে একটা ফসফেট যুক্ত আছে, এরকম আর কি। তো কবে ক্ষরণ হয় এগুলো তো বললাম, কাজে চলে যাই ডিরেক্ট। নামেই দেখো সারফেক্টেন্ট, তাহলে ও যেটা করে প্রথমেই সারফেস টেনশন কমায়। সারফেস টেনশন মানে কি? সারফেস টেনশন মানে পৃষ্ঠটান। পৃষ্ঠটান যারা বুঝো না, পৃষ্ঠটান বেসিকলি তুমি যদি স্লো মোশনে একটা পোকার গতিকে দেখো যে পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তোমার কাছে মনে হবে পানির উপরের যে স্তরটা এটার মধ্যে আসলে কোনো টান টান ব্যাপার আছে, এটা একটা পর্দার মতো আচরণ করতেছে। একটা পর্দাকে টান টান করে ধরে রাখলে যেরকম হবে, পানির উপরের পৃষ্ঠটা যেন এরকম। বাট এটার টানটা এত বেশি না যে তুমি এটার উপর দিয়ে হেঁটে যেতে পারবে, তোমার ভর সে ধরতে পারবে না, কিন্তু পোকার ভর সে সে ঠিকই ধরে রাখতেছে, তাই না? তাহলে উপরের সারফেসে পানিতে আসলে একটা টান বিরাজ করে, এটাই সারফেস টেনশন। এটা যদি কমায় তাহলে কি লাভ হয়? এটা কমাইলে যেটা হয় সেটা হচ্ছে ফুসফুস সংকোচন প্রসারণ হয় সহজে। সংকোচন প্রসারণ সহজ হয়, ফুসফুসের সংকোচন প্রসারণ কি হয় বলো? সহজ হয়। আচ্ছা, আর কি হয়? গ্যাস এক্সচেঞ্জটাও সহজে হয়। এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে, এইটাও সহজ হবে। আচ্ছা, আর এই সারফেক্টেন্ট কিন্তু জীবাণু মেরে ফেলে, বুঝছো? জীবাণু মেরে ফেলে, মেরে ফেলে। ভার্সিটিতে প্রশ্ন আসে যে ফুসফুসকে চুপসে যেতে দেয় না কে? এই সারফেক্টেন্ট হচ্ছে ফুসফুসকে চুপসে যেতে দেয় না, চুপসে যেতে দেয় না, বুঝছো? কারণ এই ফুসফুসের ভেতরে সারফেক্টেন্ট থাকে, তাই ফুসফুস চুপসে যায় না। তাই এই কাজগুলো লিখে দিলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে না? অবশ্যই পেয়ে যাবা। ওকে, আমরা ছিলাম অ্যালভিলাসের গঠনে। আচ্ছা ভাই, এই ছবি আমার কাছে জটিল বা কঠিন লাগছে, আমি কি কোনো সরলীকৃত ছবি আঁকতে পারি? বা আমার হাতে ভাই 1 মিনিট সময় আছে, আমি এটা কিভাবে আঁকতে পারি? তুমি সিম্পলিফাইড ভাবে এরকম করে একটা অ্যালভিলাস এঁকে ফেলো। ওকে, এটাই তোমার অ্যালভিলাস। তুমি রক্তনালী এইভাবে দেখাই ফেলো, বইয়ের টাকলে বেটার, বুঝছো? এই যে এটা হচ্ছে তোমার রক্তনালী, এখানে তুমি আরবিসি টারবিসি এগুলো দেখাই দাও, আরবিসি। আচ্ছা, এখন আমার এই অ্যালভিলার প্রাচীরের কোষগুলো দেখাই দিতে হবে, তাই না? কোষগুলো দেখাইতে গিয়ে আমি প্রথমে স্কোয়ামাস এপিথেলিয়াম গুলো দেখাই দিলাম, এগুলো আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম ধরো। ওকে, আচ্ছা এখানে আর কি থাকবে? এখানে থাকবে হচ্ছে আমাদের সেপ্টাল কোষ। সেপ্টাল কোষটাকে দেখাই দাও একটু বড় করে।
ধর এটা হচ্ছে সেপ্টাল কোষ। তারপরে কি থাকবে? ম্যাক্রোফেজ দেখাইতে হবে, তাই না? ম্যাক্রোফেজটা ভেতরে দেখাই দাও। এটি ম্যাক্রোফেজ মনে করো, ঠিক আছে? একটু তন্তুগুলো দেখাই দাও বাইরে। ব্যাস, এবার তুমি লেভেলিং করে দাও। এটাও অ্যালভিলাসের গঠন, এটাও হবে। বাট বইয়ের ছবি এখন এটা দেওয়া এটার হাতে সময় নেই, তোমার যেটা ভালো লাগে তুমি দিয়ে দাও। তো আঁকতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, বাট তুমি যদি এটা প্রথমবারের মতো আঁকো তাহলে তোমার মিলাইতে বা হিসেব করতে জটিল হবে, কঠিন হবে। তাই আমি অবশ্যই বলবো ছবিগুলো বাসায় আগে বেশ কয়েকবার আঁকো, তাহলে পরীক্ষা হলে দ্রুত আঁকতে পারবা। ওকে, আচ্ছা। এই তো, তাহলে আমাদের সেপ্টাল সেলের কাজ হচ্ছে সারফেক্টেন্ট ক্ষরণ করা, বারবার বলছি, এবং এটাকে আমরা টাইপ 2 অ্যালভিউলার সেল বলতে পারি। টাইপ 1 কোনটা? এই যে স্কোয়ামাস এপিথেলিয়ামটা। তাহলে আমাদের এই প্রশ্ন শেষ, বলো এটা কি ডান? ডান। অ্যালভিউলাসের গঠন শেষ। গঠন আসলে মেনলি ছবি একে সুন্দর করে লেভেলিং করে দিলেই আসলে তোমার ফুল মার্কস দিয়ে দিবে। তা উপরে নিচে সৌন্দর্য বর্ধনের জন্য যা যা জানো 2-4টা কথা লিখবা। ওকে, এবার আসো শ্বসন বৃক্ষ অঙ্কন করো। শ্বসন বৃক্ষ কেন বলছি? কারণ এই যে আমাদের ব্রঙ্কাসগুলো দেখো কিভাবে ভাগ হয়েছে, একটু ছবিগুলোর দিকে তাকাও। তুমি যদি এটাকে উল্টায় ধরো তাহলে তোমার কাছে মনে হবে না যে এটা গাছের যেরকম ডালপালা বিস্তৃত হয়। এই যে দেখো না, এটা দেখলে বুঝতে যাচ্ছে গাছের ডালপালা যেভাবে বিস্তৃত হয় ওইভাবে বিস্তৃত হচ্ছে না। তাহলে এটাকে শ্বসন বৃক্ষ বলা যায় না? বলা যায়। তাহলে আমরা এটা প্রথমে উপরে পাচ্ছি ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কাসগুলো এরপর ভাগ হতে থাকবে, তাই তো? আচ্ছা, এটার জন্য একটা ছবি আমি আগে থেকে এঁকে রাখছি তোমার জন্য। এই ছবিটার দিকে তুমি একটু তাকাইতে পারো, দেখতেছো? কি দেখতে পাচ্ছ? এইখানে আমি ওই মানে একটার পরে আরেকটা ভাগ আমি পুরোটা আঁকি নাই, জাস্ট একটা শাখাকে ধরে আঁকছি। এই শাখাটা যে বারবার বারবার ভাগ হচ্ছে, কোনটার নাম কি এটা একটু দেখে রাখতে পারো তুমি। তো প্রথমটা ট্রাকিয়া, এটা তুমি তুমি সহ তোমার বন্ধুরা সবাই পারবে, কোনো সমস্যা নেই, তাই তো? এরপর হচ্ছে 3টা ব্রঙ্কাস, 3 রকমের ব্রঙ্কাস। প্রথম যে ব্রঙ্কাস ওকে তুমি কি বলবা? ওকে তুমি প্রাইমারি ব্রঙ্কাস বলবো, বা তুমি চাইলে প্রিন্সিপাল ব্রঙ্কাসও বলতে পারো, ঠিক আছে? এরপরে প্রিন্সিপাল ব্রঙ্কাস বা প্রাইমারি ব্রঙ্কাস ভাগ হবে যে দ্বিতীয়বারের মতো ভাগ হইলো, সে সেকেন্ডারি। তৃতীয়বারের মতো ভাগ হইলে সে টার্সিয়ারি। আবার ভাগ হইলে তাকে আর ব্রঙ্কাস বইলো না, তখন তুমি তাকে বলবা ব্রঙ্কিওল। ওকে ভাই, আমি আমার ধরো তোমার হাতে আমি একটা কি দিব বলো? মনে করো এই যে একটা তার, এটা তার না, মনে করো এটা আমি তোমার হাতে দিলাম, দিয়ে বললাম যে এই যে এই নালীটা এটা কি ব্রঙ্কাস নাকি ব্রঙ্কিওল, তুমি আমাকে বলো। ছোট্ট করে দিলাম মনে করো, ঠিক আছে? তো তুমি এখানে কি দেখবা? তুমি দেখবা এখানে কি তরুণাস্থি আছে নাকি নাই। যদি তরুণাস্থি থাকে তাহলে এটা ব্রঙ্কাস, আর যদি তরুণাস্থি না থাকে তখন এটা ব্রঙ্কিউল। যখন অনেক ছোট হয়ে যায় তখন তার এখানে তরুণাস্থি থাকে না, স্মুথ মাসেল বা অনৈচ্ছিক পেশি থাকে, ওইটা হচ্ছে ব্রঙ্কিউল। কেমন? আর যদি তরুণাস্থি থাকে তাহলে এটা ব্রঙ্কাস। বুঝা গেল? ব্রঙ্কাস আবার এরকম 3 রকমের হতে পারে। তাহলে 3 রকম ব্রঙ্কাসের পরে চলে আসবে ব্রঙ্কিউল। ওকে, ব্রঙ্কিউলের আবার কয়টা ভাগ? 2টা ভাগ। একটা কি টার্মিনাল ব্রঙ্কিউল, একটা শ্বসন ব্রঙ্কিউল, বা ইংরেজিতে বলতে পারো রেসপিরেটরি ব্রঙ্কিউল। অলরেডি তোমরা জানো যে এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্তই হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল, তাই না? টার্মিনাল মানে শেষ বা প্রান্ত, তাহলে এখানে এসে বায়ু পরিবহন অঞ্চল শেষ। শ্বসন অঞ্চল শুরু হবে শ্বসন ব্রঙ্কিউল থেকে, একদম ইজি তো, তাই না? এরপর শ্বসন ব্রঙ্কিউল ভাগ হয়ে তৈরি করবে অ্যালভিলার নালী। তারপর দেখো একটা অ্যালভিলার থলি, অ্যালভিলার থলিতে যে এই যে মাঝখানে যে ফাঁকা গহ্বরটা পাবা এটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। আর এক একটা ছোট ঘরকে বলবো এক একটা অ্যালভিউলাস। এরা সবাই গ্যাস এক্সচেঞ্জ করবে। আমি এখানে হলুদ রঙে যতটুকু দেখাইছি ওই অংশটুকু গ্যাস এক্সচেঞ্জ করবে, তাই এইটুকুর নাম শ্বসন অঞ্চল। সাদা রঙে যেটুকু দেখাইছি এইটুকু গ্যাস এক্সচেঞ্জ করবে না, এই জন্য এটার নাম বায়ু পরিবহন অঞ্চল। ওরা খালি বাতাসটা নিয়ে যাবে, ষড়যন্ত্র থেকে বাতাসটা এই পর্যন্ত নিয়ে আসবে, এই জন্য ওরা পরিবহনের কাজ করছে। এখন প্রশ্ন করতে পারো ভাই কেন পরিবহন করবে না? কারণ এখানকার কোষগুলোকে তুমি যদি দেখো, এদের যে আবরণী কোষ, এদের যে আবরণটা তৈরি হয় যে ধরনের কোষ দিয়ে, তারা হচ্ছে এরকম লম্বা লম্বা কোষ। এদেরকে আমরা বলি কলামনার এপিথেলিয়াম। তো কলামনার এপিথেলিয়ামগুলোর মধ্য দিয়ে গ্যাস এক্সচেঞ্জ হওয়া পসিবল না, যেহেতু কোষের স্তর অনেক মোটা থাকে। হ্যাঁ, আর এদের আশেপাশে এত সুন্দর করে ক্যাপিলারি নাই, যত সুন্দর ক্যাপিলারি বা কৈশিক জালিকা অ্যালভিউলাসের আশেপাশে আছে, এদের আশেপাশে কিন্তু নাই। তাই কি বলো, এরা গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে না। অপরদিকে তুমি জানো যে অ্যালভিউলাসের মধ্যে স্কুয়ামাস এপিথেলিয়াম থাকে, আইসাকার এপিথেলিয়াম থাকে, যেটা খুবই পাতলা, আইসের মতো পাতলা। মাছের আইস কেমন, খুবই পাতলা না? ওইটার মধ্যে দিয়ে খুব সহজে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হতে পারবে। বুঝা গেল ব্যাপারটা? আমরা কিন্তু অ্যালভিউলাসের গঠনে দেখেছি যে অ্যালভিউলাসের 4 ধার ধরে দেখো কিরকম করে কৈশিক জালিকা ছড়িয়ে থাকে। কৈশিক জালিকা বলছি কারণ এরা কেশের মতো চিকন চিকন জালিকা। ওকে, এখানে দেখতে পাচ্ছ তুমি। কিন্তু ট্রাকিয়া, ব্রঙ্কাস ওইগুলোর আশেপাশে এরকম করে নাই যে ওইটার মধ্যে গ্যাস এক্সচেঞ্জ করবে, বা থাকলেও করতে পারবে না। কেন? কারণ হচ্ছে
ওদের কোষগুলো, এখানকার কোষগুলো কি কলামনার এপিথেলিয়াম, এখানকার কোষগুলো কি স্কোয়ামাস এপিথেলিয়াম। মনে থাকবে। এই ছবিতেও তুমি একটু দেখতে পারো, এই যে এটা তোমার অ্যালভিউলাসের গহ্বর, যেখানে বাতাস থাকবে, আর এইটা হচ্ছে তোমার রক্তবাহিকা, মানে কৈশিক জালিকার প্রান্ত। তাহলে এইখানেই আসলে কি হবে বলো, গ্যাস এক্সচেঞ্জটা হবে এই জায়গাটাতেই, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানটা হবে। বোঝা গেল ব্যাপারটা? ওকে, আচ্ছা। আর এই যে এই কোষটা কি বলো, এটা হচ্ছে আইসাকার এপিথেলিয়াম। এইটা দেখো অ্যালভিউলার ম্যাক্রোফেজ, এটা দেখো সেপ্টাল সেল। হ্যাঁ, সেপ্টাল সেলে একটু এরকম ঘনপথ দিবা, ভাইয়াও কিন্তু দিছে, দেখছো এরকম ঘনপথ গুলো দিবা। এটার কাজ কি, সারফেক্টেন্ট ক্ষরণ করা। হয়ে গেল, আই হোপ। আচ্ছা, তাহলে শ্বসন বৃক্ষটা, এটা তুমি এটা আঁকা তো কোনো কঠিন ব্যাপার না, জাস্ট লিখাটা লিখতে হবে। তাহলে প্রথমে তো ট্রাকিয়া লিখলে, তারপর 3 রকমের ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে লিখে ফেলবা ব্রঙ্কিওল, এবং ব্রঙ্কিওলের পরে আবার ওর 2টা ভাগ লিখবা, টার্মিনাল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল। তারপরে কি, অ্যালভিলার নালী, অ্যালভিলার থলি। শেষ হয়ে গেল তো, সিরিয়ালটা মনে রাখলেই তো হইলো। কেউ তো বোকামি করে ব্রঙ্কিওল উপরে লিখবা না, ব্রঙ্কাস নিচে লিখবা না, তাই না? আচ্ছা, তাহলে একটু প্র্যাকটিস করবা। এখন আরেকটা ব্যাপার একটু তোমাকে দেখাতে চাই ফুসফুস থেকে। এই কই গেলি? আচ্ছা, তুমি একটু খেয়াল করো যে আমাদের ডান পাশের ব্রঙ্কাসটা, এই যে ডান পাশের যে ব্রঙ্কাস, এই ব্রঙ্কাসটা আসলো, তাই না? এসে এসে এই পাশে কয়টা লোব বলো, 3টা লোব না? তাহলে 3টা লোব এসে 3টা শাখা প্রবেশ করাই দিবে না? তাহলে প্রিন্সিপাল ব্রঙ্কাসের শাখা কয়টা হইলো? 3টা হয়ে গেল, 3টা লোবের জন্য। আর এই পাশে প্রিন্সিপাল বা প্রাইমারি ব্রঙ্কাসের শাখা কয়টা হবে? 2টা হবে। কেন? কারণ এখানে 2টা লোব, বাম পাশে 2টা লোব, তাই না? তাই 2টা শাখা বেরোবে। তাহলে আমি যদি বলি লোবের মধ্যে যে ব্রঙ্কাসগুলো যাচ্ছে তাদেরকে কি আমি প্রাইমারি বলবো, সেকেন্ডারি বলবো, না টারশিয়ারি বলবো? তোমরা বলবো ভাই এটা তো সেকেন্ডারি ব্রঙ্কাস, কারণ প্রাইমারি তো এইটা প্রথমটা, ওটা তো আর লোবে ঢুকতেছে না, এটা ফুসফুসে ঢুকতেছে। তাহলে আমি একটু তোমার জন্য ক্লিয়ার করে এখানে লিখি যে ফুসফুসে ঢুকবে কে? ফুসফুসে ঢুকবে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, যেটাকে আমি একটু আগে 1 ডিগ্রি বলছি, তাই না? 1 ডিগ্রি বা প্রাইমারি ব্রঙ্কাস। আচ্ছা, ফুসফুসের থেকে ছোট হচ্ছে লোব, লোবে ঢুকবে কে? 2 ডিগ্রি ব্রঙ্কাস বা সেকেন্ডারি ব্রঙ্কাস। লোবের থেকে ছোট হচ্ছে সেগমেন্ট, সেগমেন্টে ঢুকবে কে বলো? 3 ডিগ্রি ব্রঙ্কাস বা টারশিয়ারি ব্রঙ্কাস। এই যে এখানে ধরো সেগমেন্ট আছে, রাইট? এই 3টা সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে যে ব্রঙ্কাসটা ঢুকবে সেটা কি? সেকেন্ডারি ব্রঙ্কাসের শাখা। সেকেন্ডারি ব্রঙ্কাসের শাখার নাম কি? টারশিয়ারি ব্রঙ্কাস। তাহলে টারশিয়ারি ব্রঙ্কাস সেগমেন্টে ঢুকবে। পরীক্ষাতে আসবে সেগমেন্টাল ব্রঙ্কাস বলা হয় কোনটাকে? তুমি বলবা টারশিয়ারি ব্রঙ্কাসকে। লোবার ব্রঙ্কাস বলা হয় কোনটাকে? তুমি বলবা সেকেন্ডারি ব্রঙ্কাসকে। এটা কি কোনো কঠিন ব্যাপার? একদমই না। আচ্ছা ভাই, তারপরে তো আরো ছোট ছোট ভাগ আছে, আপনি বলছেন এখানে লোবিউল থাকবে প্রত্যেকটা সেগমেন্টে, ওই লোবিউল গুলো থেকে ঢুকবে। তুমি বলো এরপরে কে আসবে? টারশিয়ারি ব্রঙ্কাসের পরে কে আসবে? ব্রঙ্কিওল আসবে না? তাহলে ব্রঙ্কিওল নামে দেখো ওল আছে, ব্রঙ্কিওল, রাইট? লোবিউল, এটার নামে শেষে ওল আছে। তাহলে ব্রঙ্কিওল বাতাস নিয়ে যাবে লোবিউলের মধ্যে, পারা যাচ্ছে? অ্যালভিউলার নালী কোথায় নিয়ে যাবে? অ্যালভিউলার থলিতে। ওকে, আই হোপ পারবা। অনেক কিছু শিখলাম আমরা। এবার আরেকটা প্রশ্নে যাই। শ্বাস প্রশ্বাস কার্যক্রম বর্ণনা করো। শ্বাস প্রশ্বাসটা কিভাবে হয় সেটা বর্ণনা করো। তাহলে তুমি কিভাবে বর্ণনা করবা? ছবি দেওয়ার চেষ্টা করবা, সিম্পলিফাইড ছবি আঁকবা। এই যে এখানে সিম্পলিফাইড ছবি দিছি তোমার, যদি মনে হয় এটা আঁকবা এটাই আঁকো। হ্যাঁ, বা যদি মনে হয় না এটা কঠিন লাগতেছে, আরো সিম্পলিফাইড করে আঁকতে পারবা। দাঁড়া আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, কি যেন দেখাবো তোমাকে? শ্বাস প্রশ্বাস কার্যক্রম কিভাবে মানে ঘটে এটা বর্ণনা করতে বলছে। এটা বর্ণনা করতে গেলে তুমি প্রথমেই যেটা লিখবা, পরীক্ষার খাতায় কিভাবে লিখবা সেটা বলি। তুমি লিখবা যে শ্বাসপেশি আছে 2 ধরনের। শ্বাসপেশি কয় ধরনের বলো? 2 ধরনের। এটা হচ্ছে আমাদের প্রধান শ্বাসপেশি আসলে। তারা কি? এক হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি, ইন্টারকোস্টাল মানে হচ্ছে যারা তোমার 2টা রিবস বা পরশুকার মাঝখানে থাকে। কোনটা ভাই বুঝি নাই? এই যে দেখো 2টা পরশুকা দেখতেছো, এই পরশুকার মাঝখানে যে পেশিটা থাকে এটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। আর এখানে যে লাল রঙের পেশিটা দেখাইছে এটা হচ্ছে ডায়াফ্রাম পেশি। এই 2টাই হচ্ছে আমাদের প্রধান শ্বাসপেশি। ওকে, ঠিক আছে? তাহলে ইন্টারকোস্টাল পেশি আর কি বলো? ডায়াফ্রাম। ডায়াফ্রাম পেশি। ওকে, এবার এই 2টা পেশি সংকুচিত প্রসারিত হয় কিভাবে শ্বাস প্রশ্বাস করে সেটা তোমার কাছে জানতে চাইছি। তো তুমি এটাকে এরকম করে লিখতে পারো, একটা ফ্লো চার্ট দিয়েও তুমি লিখতে পারো, ঠিক আছে? আমি সংক্ষেপে লিখি, তুমি এটাকে একটু অলংকৃত করে লিখো।
ধরো এই পাশে আমি প্রশ্বাসটা দেখাচ্ছি তোমাকে, এই পাশে আমি নিঃশ্বাসটা দেখাচ্ছি। প্রশ্বাস একটা সক্রিয় প্রক্রিয়া, নিঃশ্বাস একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। মানে প্রশ্বাস হয়ে গেলে নিঃশ্বাসটা এমনিই হবে, এই জন্য এটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাসে যেটা হয়, এই দুই রকমের পেশি কি হয়, সংকুচিত হবে। এটা খালি মনে রাখবা, দুই রকমের পেশি সংকুচিত হবে। আর নিঃশ্বাসে দুই রকমের পেশি কি হবে বলো, প্রসারিত হবে। একটা পারলে আরেকটা কোনো কঠিন ব্যাপার না। তারপর কি হয় চলো একটু অনুসন্ধান করি। আচ্ছা, দুই রকমের পেশি যদি সংকুচিত হয় প্রশ্বাসে, তাহলে কি ঘটবে, এটা এখন আমাদের বুঝার জিনিস। এটা বুঝলেই পরেরটুকু পানি পানি। আমার ইন্টারকোস্টাল পেশিগুলো যখন সংকুচিত হয়, তখন বেসিক্যালি যেটা হয়, এটা উপর দিকে টান দেয়, আমার নিচের রিবসগুলো তখন উপরে উঠে আসে। ভাই উপরে উঠলে কি হবে, আমার বুকের সামনে পেছনে যে ডায়ামিটার সেটা বেড়ে যায়। ডায়ামিটার মানে ব্যাস। তুমি এই ছবি থেকে দেখো, প্রশ্বাসে সামনে পেছনে ডায়ামিটার কি থাকবে, বেশি থাকবে। কেন বেশি থাকবে, কারণ প্রশ্বাসে ইন্টারকোস্টাল পেশিগুলো উপরের দিকে টান দেয় রিবসগুলোকে, রিবসগুলো উপরে উঠে। তো রিবস উপরে উঠলে স্টারনামটা উপরে উঠে, পরে দেখা যায় যে এই জায়গার কি হয়, ব্যাসটা বেড়ে যায়। তুমি নিজে এক্সপেরিমেন্ট করতে পারো নিজের উপর। প্রশ্বাসের সময় তোমার বুকের গহ্বরের ব্যাস বেড়ে যাচ্ছে না, দেখো বুকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে সামনে পেছনে ব্যাস বেড়ে যাচ্ছে। আবার দেখো ডায়াফ্রাম, প্রশ্বাসের ডায়াফ্রামটা সংকুচিত হয়। এখন সবাই মনে করে ডায়াফ্রাম সংকুচিত হলে বোধহয় উপরের দিকে উঠবে, না, ডায়াফ্রাম সংকুচিত হলে ডায়াফ্রাম নিচের দিকে নামে। ওকে, ডায়াফ্রামটা যখন সংকুচিত হয় তখন ডায়াফ্রাম কোন দিকে নামে, দেখো নিচের দিকে নামে। তো নিচের দিকে যদি নামে, তাহলে এই উপর নিচ যে ব্যাস সেটাও বেড়ে যাবে না। ডায়াফ্রাম যদি উপর দিকে এরকম হয়ে থাকতো, তাহলে তো ব্যাস কম থাকতো। যেহেতু ডায়াফ্রামটা এই অবস্থান থেকে ধর নেমে আসছে, তাহলে এই ব্যাসটা বেড়ে গেল না। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রশ্বাসে আসলে বক্ষ গহ্বরের ব্যাস সব দিকে বৃদ্ধি পায়, তাই না? এটা একটু লিখি আমরা, দুই রকমের পেশি সংকুচিত হলে ব্যাস, ব্যাস বলতে বক্ষ গহ্বরের ব্যাস, ব্যাসটা কি হয় বলো, বৃদ্ধি পায়, সব ব্যাস। পাইলো? তাহলে এখানে ভলিউম কি হবে, বক্ষ গহ্বরের আয়তন কি বেড়ে যাবে না? বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায়, তাহলে এখানকার প্রেসার কেমন হবে? বয়েলের সূত্র কি বলে, ভলিউম যদি বেড়ে যায় তাহলে প্রেসার কমে যাবে, ঠিক তো? তাহলে তোমার বক্ষ গহ্বরের প্রেসার তখন কমে যাবে, আয়তন বাড়লে প্রেসার কমবে। তো প্রেসার যদি কমে যায়, তখন বাতাস কি করে, বাতাস আসলে যেখানে কম প্রেসার সেদিকে দৌড়ায়। তোমাকে যদি বলি দুইটা অপশন দিই, একটা হচ্ছে তোমার বাসায় থেকে এই হেক্টিক পড়াশোনা করতে হবে, আরেকটা অপশন হচ্ছে যে তুমি সেন্ট মার্টিন গিয়ে চিল করতে পারবা, তোমার খাওয়া, ক্যারিয়ার, মানে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নাই, সবই হাজির হয়ে যাবে, ওইখানে কোনো চাপ নাই তোমার। তুমি বলবা ভাই যেখানে চাপ নেই আমি এখানে যেতে চাই, তাই তো? বাতাসও সেরকম, যেখানে চাপ নাই সে সেখানে যেতে চায়। ওকে, তাহলে চাপ কোথায় কম, বক্ষ গহ্বরের ভেতরে। প্রশ্বাসের সময় তাই বাতাসটা কি হবে বলো, বাতাস ভেতরে ঢুকবে। আমি কি বুঝাইতে পারছি, বুঝছো তোমরা? এবার নিঃশ্বাসের সময় প্রশ্বাস কতক্ষণ লাগে, একজন স্বাভাবিক মানুষের প্রশ্বাস কতক্ষণ হয়, মানে মিনিটে কয়বার হয়, এটা পরীক্ষায় আসতে পারে, 14 থেকে 18 বার। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি, মিনিটে 40 বার। বাচ্চারা যখন ঘুমায় তখন তার পেটের দিকে তাকাইলে দেখবা অনেক বেশি পেটটা উঠানামা করতেছে, কারণ তাদের শ্বাস প্রশ্বাসের রেট অনেক বেশি। নিঃশ্বাসে যেটা হবে, দুই রকমের পেশি সংকুচিত হবে। তো সংকুচিত হলে যেটা হবে, আমাদের বক্ষ গহ্বরের ব্যাস কমে যাবে। দেখো রিপসগুলো নিঃশ্বাসের সময় নিচের দিকে নেমে আসে, তখন সামনে পেছনে ব্যাসটা আসলে কমে যায়। ডায়াফ্রামটা তখন কি হয়, উপর দিকে উঠে যায়। দেখো নিঃশ্বাসে ডায়াফ্রাম কই উঠে গেল, নিঃশ্বাসে ডায়াফ্রামটা উপর দিকে উঠে গেছে। তুমি বলতে পারো এটা বোধহয় ভাই সংকুচিত, না, প্রসারিতই হয়েছে আসলে। কেন, কারণ দেখো ওর নর্মাল পজিশনে এইটা, বুঝছো, নর্মাল পজিশনে এটা দেখো, এখানে সাইজটা কত বড়, তাহলে অবশ্যই এখানে প্রসারিত অবস্থায় আছে, এবং প্রসারিত হওয়ার জন্য সে গম্বুজের মতো উপর দিকে ওঠে। উপর দিকে উঠলে কি উপর নিচ ব্যাস কমে যাবে না, এই ব্যাসটা কমে যাবে। প্রশ্বাসে এটা নিচের দিকে ছিল, নিচের দিকে যাওয়া এই ব্যাসটা কি ছিল, বেশি ছিল। তার মানে সব দিক থেকে এটাই প্রমাণিত হয় যে নিঃশ্বাসে দুই রকমের পেশি প্রসারিত হয়ে কি করে বলো, সব ব্যাস কমায় দেয়, সব ব্যাস হ্রাস পাবে। মানে কি আয়তন কি হবে, আয়তন হ্রাস পাবে। বক্ষ গহ্বরের আয়তন হ্রাস পেলে প্রেসার কেমন হবে, বেড়ে যাবে। তো এই প্রেসারে আসলে বাতাসটা কি হবে, বাইরে বের হয়ে আসবে। এই কথাগুলো একটু গুছায় লিখতে পারবা না, বাইরে বের হয়ে আসবে। আচ্ছা, এখন যদি এটা ছবি আঁকতে যাও, তুমি আসলে কিভাবে আঁকতে পারো, ছবি আঁকার ক্ষেত্রে তুমি প্রথমেই হচ্ছে যেটা করতে পারো,
সেটা হচ্ছে তোমার বইতে ছবি আছে, ছবি আঁকলে ভালো, ঠিক আছে, যদি আঁকতে পারো, যদি না আঁকতে পারো তাহলে স্কিপও করতে পারো। ছবি আঁকলে ফুল মার্কসটা তুমি নিশ্চিতভাবে পাবা, ফ্লোচার্ট দিয়ে দিলা প্লাস ছবি আঁকলা। আচ্ছা, ছবি আঁকার ক্ষেত্রে তুমি একটা হচ্ছে নিঃশ্বাসের ছবি দিবা, একটা প্রশ্বাস। প্রথমটা ধরো তুমি প্রশ্বাস দিলা, ওকে, এই পাশেরটা ধরো তুমি নিঃশ্বাস দিলা। তাহলে কিভাবে আঁকবা? তুমি প্রথমে একটু স্টার নাম এঁকে ফেলো, খুব বেশি আসলে তোমার অ্যাকুরেট হইতে হবে এরকম না, ঠিক আছে, এটাই ধরো তোমার স্টার নাম। প্রশ্বাসের সময় যেটা করবা, স্টার নামটা একটু উঁচুতে হয়ে আছে, এটা তোমাকে বুঝাইতে হবে, ওকে। এগুলো ধরো তোমার রিপস, এবং তুমি তীর চিহ্ন দিয়ে বুঝাই দিবা যে এগুলো আসলে উঁচু হয়ে আছে, সুন্দর করে আঁকবা। আরো যে এগুলো উপর দিকে টান খাইছে, এগুলো উপর দিকে টান খাইছে ইন্টারকোস্টাল পেশি দিয়ে, এইটা। আর নিচে যে ডায়াফ্রামটা, সেটাকে তুমি কি করবা, নিচে ডায়াফ্রামটাকে এরকম একটু ফ্ল্যাট টাইপের রাখবা, ওকে। আচ্ছা, আর এখানে তারপর বর্ডার দিয়ে দিবা, বক্ষের বর্ডার দিয়ে দিবা, এই তো বুকের একটা বর্ডার দিয়ে দিবা। এবার আসো এই পাশে, এই পাশে যেটা করবা একইভাবে, তুমি একটা, বেশি বাজে হচ্ছে, ধরো এটাই তোমার স্টার নাম, ওকে। এবার যেটা করবা, রিপস গুলো এঁকে তীর চিহ্ন দিয়ে দিবা। তীর চিহ্নটা কোন দিকে দিবা? নিচের দিকে, যে এগুলো নিচে নেমে যাচ্ছে, ওকে। আচ্ছা, যারা আরো ভালো ছবি আঁকতে পারো তারা সুন্দর করে আঁকবা। আর স্টার নামটা, ডায়াফ্রামটাকে অবশ্যই কি করবা, এরকম উঁচুতে তুলে দিবা এবং তীর চিহ্ন দিয়ে বুঝাই দিবা যে এটা আসলে উপরে উঠে গেছে, এটা আসলে কি নিচে নেমে গেছে। আমাদের ছবির উদ্দেশ্য তো এটাই, তাই না? তারপরে কি করবা, এখানে বর্ডার দিয়ে দিবা, বুকের বর্ডারটা দিয়ে দিবা। হয়ে গেল না মোটামুটি? বলো, বেশি পচা হয়েছে হয়তো বা, তুমি একটু সুন্দর করে আঁকো। পারবা না? পারবা। তো এই ছবি তো আসলে তোমার কাছে চাই নাই, এটা তুমি বোনাস হিসেবে দিছো, মোটামুটি দিলেই হবে। আচ্ছা, তাহলে এটা পারবো, শ্বাস প্রশ্বাস কিভাবে হয় প্রক্রিয়াটা পারবো, এই সিকোয়েন্স ওয়াইজ লিখতে পারবো, আশা করি পারবো। আমরা দিন শেষে ভলিউম আর প্রেসারে গিয়ে খেলাটা খেলবো, ওকে। আচ্ছা, চলে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ভাইয়া বলছে যে এই টপিকটা না পারলে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অ্যান্সার করার চিন্তাই করা যাবে না, তাই তো? তাহলে এখানে দুই ভাবে প্রশ্ন আসতে পারে। আগে প্রশ্ন বুঝতে হবে যে তোমার কাছে কি চাইছে। পরীক্ষায় চাইলো যে আহ অ্যালভিউলাস এবং কৈশিক জালিকার মধ্যে গ্যাসের আদান প্রদান কিভাবে হয় সেটা লিখো, এটা আসছে ধরো তোমার পরীক্ষায়। তুমি অ্যান্সার করে দিছো যে গ্যাসের পরিবহন হয় এভাবে এভাবে এভাবে। তাহলে কি হইলো? এটা চাইছে তোমার কাছে গ্যাসের পরিবহন কিভাবে হয়, তোমার কাছে গ্যাস এক্সচেঞ্জ চাইছে, যে অ্যালভিলাসের সাথে এই কৈশিক জালিকাতে কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয় সেটা লিখো। এই আদান প্রদানটা হয় ব্যাপনের মাধ্যমে, ওকে, ব্যাপনের মাধ্যমে। কিন্তু শুধু এইটুকু লিখলে তো তুমি ফুল মার্কস পাবা না। এই জিনিসটা আজমল স্যারের বইতে এরকম সুন্দর গুছিয়ে এনে হালকা করে লিখা, আলিম স্যারের বইতে আবার গুছিয়ে দেওয়া আছে। এই ছবিটা দেখে অনেকের জটিল মনে হতে পারে, আমি পড়ালে সহজ মনে হবে, কিন্তু আরো দুর্ভাগ্যজনক কথা হচ্ছে নিচে যখন আঁকতে যাবা লিখতে যাবা তখন দেখবা মিলাইতে পারতেছো না। কাজে এটার একাধিকবার প্র্যাকটিস দরকার, তাহলে আসলে তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি পরীক্ষার খাতায় এরকম একটা ছবি এঁকে দিতে পারলে আর দুইটা চারটা লাইন লিখে দিলে স্যার এমনিতেই তোমাকে নাম্বার দিয়ে দিবে। ছবিটা চলো বোঝার চেষ্টা করি। এটা আমাদের হার্ট, এটা আমাদের ফুসফুস, মানে ফুসফুস তো না, এটা আসলে একটা অ্যালভিউলাস। আমাদের সুবিধার জন্য অ্যালভিউলাসটাকে এত বড় করে রাখছি, ওকে। আর এটা হচ্ছে আমাদের টিস্যু। টিস্যু মানে কি? দেহের যে কোনো অংশের কোষ, হাতের কোষ, পায়ের কোষ, পেটের কোষ, যে কোনো কিছুর কোষ, ওকে। আচ্ছা, তো তুমি খেয়াল করো, হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত পাম্প করে টিস্যুতে যাচ্ছে, টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা রক্তে দিয়ে দিচ্ছে ও, তাই না? সেই কার্বন ডাইঅক্সাইড আবার হার্টে যাচ্ছে, হার্ট এটাকে বিশুদ্ধ করার জন্য ফুসফুসে পাঠাচ্ছে, ফুসফুসে গিয়ে সে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিল, রক্তে অক্সিজেনটা ঢুকে গেল, অক্সিজেনেটেড হয়ে গেল রক্তটা, সেটা আবার কোথায় ফেরত আসলো? হার্টে ফেরত আসলো। এই হচ্ছে আমাদের গতিপথ। এখানে আমরা সবগুলোর সামনে দেখো পি লিখছি, পি মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার, ওকে। পার্শিয়াল প্রেসারের কনসেপ্টটা পড়ে আমরা এখানে ঢুকবো। পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে আংশিক চাপ। মনে করো তোমার একটা চেম্বারের মধ্যে বাতাস আছে, ওকে, মানে আমাদের যে নর্মাল বাতাস, তো নর্মাল বাতাসের মোট চাপ কত বলো? মোট চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, ওকে। মোট চাপ হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। এবার এই সবটুকু চাপ একটা গ্যাস দিচ্ছে না। আমাদের বায়ুমণ্ডলে তুমি জানো যে নাইট্রোজেন থাকে কতটুকু বলো? নাইট্রোজেন থাকে 78.something%, তাই না? অক্সিজেন থাকে কতটুকু? অক্সিজেন থাকে হচ্ছে 20.95%। তাহলে এই সব গ্যাসই তো আসলে মিলে এই 760 মিলিমিটার মার্কারি চাপ দিচ্ছে, ঠিক তো?
আমি যদি এখন ইন্ডিভিজুয়ালি হিসাব করতে চাই যে আচ্ছা 760-এর মধ্যে নাইট্রোজেন কত দিচ্ছে, 760-এর মধ্যে অক্সিজেন কত দিচ্ছে, বা কার্বন ডাইঅক্সাইড কত দিচ্ছে, সেইটা হচ্ছে তাদের আংশিক চাপ। তাহলে মোট চাপকে তুমি অংশে অংশে ভাগ করবা। কিসের অংশে? এই মিশ্রণে যা যা গ্যাস আছে তাদের একক চাপটাকে আংশিক চাপ বলবা, আর সবার সম্মিলিত চাপ হচ্ছে গ্যাসের মোট চাপ। ওকে, ডান। তাহলে তুমি যদি এই সংখ্যাগুলো তোমাদের পরিবেশ রসায়নে আছে, অবজেক্টিভে আসে, দেখে রাখতে পারো। নাইট্রোজেনের পরিমাণ যেহেতু বেশি, তার কন্ট্রিবিউশনটাও বেশি। সে 760-এর মধ্যে 593 মিলিমিটার মার্কারি হচ্ছে নাইট্রোজেনের কাছ থেকে আসে, অক্সিজেনের কাছ থেকে আসে 159 মিলিমিটার মার্কারি। আর কার্বন ডাইঅক্সাইডের চাপটা দেখো 0.3 মাইক্রোমিটার মার্কারি হলো। আচ্ছা, এটা হচ্ছে বায়ুমণ্ডলে বাতাসের চাপ। আমরা এই আলোচনাতে সব চাপকে, চাপের অনেকগুলো একক আছে তুমি জানো, বার, টর, মিলিমিটার মার্কারি, তারপরে কি আছে বলো, প্যাসকেল, অনেক কিছু আছে। আমরা এখানে চাপ হিসেবে শুধু মিলিমিটার মার্কারি ব্যবহার করছি, তাই আমরা এই ছবিতে আর বারবার মিলিমিটার মার্কারি লিখি নাই। ওকে, আচ্ছা, এবার সবাই মনোযোগ দিয়ে বুঝো, একবারে বুঝে ফেলার চেষ্টা করো। এটা একটা কঠিন পড়া, তোমার সব বন্ধুরা বুঝবে না, অনেক বন্ধুরা মুখস্থ করে লিখবে, পরীক্ষার খাতায় লিখতে গিয়ে কনফিউজড হবে, এলোপাথারি এলোমেলো করবে। আমরা এরকম করবো না, আমরা কনফিডেন্সের সাথে লিখতে পারবো। ওকে, চিন্তা করি, চলো আমি দেখবো অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কত। অক্সিজেনের পার্শিয়াল প্রেশার এখানে 104, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40। বুঝছো, এটা হচ্ছে আমাদের অ্যালভিউলাসে বাতাস, যে বাতাসটা থাকে সেই বাতাসের আংশিক চাপ। ওকে, তাহলে তুমি একটু আমাকে বলো তো, জাস্ট তোমাকে জিজ্ঞেস করতে, তোমার আর কিছু দেখতে হবে না, জাস্ট অ্যালভিউলাসটা দেখো। তুমি আমাকে বলো তো অক্সিজেনটা কোন দিক থেকে কোথায় যাবে? অবশ্যই, যেহেতু আমার বাতাসের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি 159, তাহলে বাতাসের অক্সিজেন কই যাবে? অ্যালভিউলাসে ঢুকবে না? বলো, ঢুকবে না? ঢুকবে তো। আবার কার্বন ডাইঅক্সাইড, এটার পার্শিয়াল প্রেশার দেখো অ্যালভিউলাসে বেশি, বাইরে কম, তাহলে ও কি করবে? ও বাইরে বের হয়ে আসবে না? এই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে আসবে না, যেহেতু এখানে প্রেশার কম। কারণ অলরেডি তুমি শিখে গেছো যে বাতাস সবসময় কম প্রেশার যেখানে সেখানে যায়। বুঝছো এবার কেন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে? কারণ এখানে প্রেশার কার্বন ডাইঅক্সাইডের বেশি, বায়ুমণ্ডলে কম, সে বের হয়ে আসে। অক্সিজেন কেন ঢুকে অ্যালভিউলাসে? কারণ অক্সিজেনের পরিমাণ অ্যালভিউলাসে কম, বাইরে প্রেশারটা বেশি, এই জন্য অক্সিজেন ঢুকে। যাই হোক, এটা আমাদের আলোচ্য ব্যাপার না, আমাদের আলোচ্য ব্যাপার এখানে কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে। দেখো, হার্ট যেই রক্তটাকে পাম্প করে পাঠাইছে, মানে এটা কি কৈশিক জালিকার যে শিরার প্রান্ত, কৈশিক জালিকা কিভাবে তৈরি হয় বাচ্চারা বলো তো? কৈশিক জালিকা তৈরি হয় একটা শিরা থেকে আসে অংশ, এটা ধরো শিরার প্রান্ত, রাইট? শিরা থেকে আসে না, আসলে ধমনী থেকে আসে, শিরা এখান থেকে তৈরি হবে, ধরো এটা ধমনীর অংশ। তাহলে খেয়াল করো, এইটুকু হচ্ছে তোমার কৈশিক জালিকা, তাই তো? তাহলে কৈশিক জালিকা আসলে কিভাবে তৈরি হলো? ধমনীটা এসে কৈশিক জালিকায় বিভক্ত হলো, সেখান থেকে শিরার সৃষ্টি হলো, রাইট? আচ্ছা, তাহলে এই শিরার প্রান্তে অক্সিজেনের প্রেশার বেশি থাকবে না কম থাকবে? আমরা এই পুরো আলোচনা পড়তে গিয়ে খালি কয়েকটা সংখ্যা মনে রাখবো, মোস্ট কমনলি 40 আর 46 মনে রাখবো, ঠিক আছে? আমাদের খেলা হবে এখানে খালি 40 আর 46 নিয়ে। যেখানে তোমার প্রেশার বেশি মনে হবে সেখানে 46, যেখানে প্রেশার কম মনে হবে সেখানে 40, এভাবে তুমি আগাবা। ওকে, তাহলে বলো এইখানে শিরার প্রান্ত কি বেশি থাকবে? কার্বন ডাইঅক্সাইড, তাহলে 46 প্রেশার কার? কার্বন ডাইঅক্সাইডের। অক্সিজেনের প্রেশার কত? 40। এবার এক্সচেঞ্জ হবে, ব্যাপন হবে। ব্যাপন কোন দিকে হবে? বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে আসবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসে ছিল 40, এখানে 46, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হবে? বের হয়ে যাবে না, অ্যালভিউলাসে ঢুকে যাবে না? অক্সিজেন দেখো এখানে মাত্র 40, অ্যালভিউলাসের ভিতরে 104, তাহলে অক্সিজেনটা ঢুকবে না তোমার রক্তে? ঢুকবে। তো এইভাবে এক্সচেঞ্জ হওয়ার পর তোমার অক্সিজেনের প্রেশার কত হয়ে যাবে? 100, 40 থেকে বেড়ে হয়ে যাবে 100, আর কার্বন ডাইঅক্সাইডটা কত হয়ে যাবে? কমে যাবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে, সে হয়ে যাবে 40। এই রক্তটাকে এখন তুমি কি বলবা? অক্সিজেনেটেড রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত এবার হার্টে আসলো, ঠিক তো? এটুকু বুঝছো তো? তাহলে আমার পরীক্ষায় যদি আসে যে কিভাবে অ্যালভিউলাসের প্রান্তে গ্যাসের এক্সচেঞ্জ হয় সেটা আলোচনা করো, এইটুকু আলোচনা করলেই তোমার হয়ে যাবে। এই কয়েকটা প্রেশার মেনশন করতে পারলেই হয়ে যাবে, এই ছবিটুকু এঁকে দিতে পারলেই হয়ে যাবে। আবার পরীক্ষায় আসে যে অ্যালভিউলাস এবং টিস্যুতে, দুইটাই বলছে, অ্যালভিউলাস এবং টিস্যুতে কিভাবে গ্যাসের আদান প্রদান হয় সেটা আলোচনা করো, তখন এটাও মেনশন করতে হবে। ওকে, আসলো হার্টে অক্সিজেনযুক্ত রক্ত, সেটা এখন হার্ট পাম্প করে সারা দেহে পাঠাই দিল, ও দেহের কোষগুলোর কাছে গেল। সেই কোষগুলোতে তো অক্সিজেনের চাহিদা আছে, তাই না? সেই অক্সিজেন দেওয়ার জন্যই তো এখানে আসছে। কোষগুলোতে প্রতিনিয়ত কোনটা তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে কোষের ভেতরে কোনটার প্রেশার বেশি? ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে প্রেশার বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর অক্সিজেন
এটা ব্যবহৃত হয়ে যাচ্ছে, ওকে ইউজ করে ফেলতেছে, তাহলে ওর পরিমাণ কমে যাবে না? তাহলে যেটা বেশি ওটা কত দিবা? 46। যেটা কম ওটা কত দিবা? 40। তাই না? 40 আর 46-এর খেলা, আর তো কিছু না। তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হবে বলো? উপরে আছে তোমার 40, এই যে যেটা আসছে ওইটাই। এখানে কি লিখছি? যে রক্ত আসছে ওইটাই কিন্তু লিখছি। অক্সিজেন যুক্ত রক্তের প্রেশার এরকম। তাহলে কার্বন ডাইঅক্সাইড তখন এখানে বের হয়ে যাবে, রক্তে চলে আসবে, আর অক্সিজেনটা টিস্যুতে ঢুকবে। যেহেতু টিস্যুতে অক্সিজেন রেগুলার দরকার, ব্যবহৃত হয়ে যাচ্ছে, শ্বসনে এটিপি তৈরিতে ব্যবহার করে ফেলতেছে, অক্সিজেনটাও রেখে যাবে। এখন এই রক্তটা কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড পূর্ণ হয়ে যাবে না? অক্সিজেন দেখো যেহেতু টিস্যুকে দিয়ে ফেলছে, অক্সিজেনের প্রেশার তখন কমে যাবে, অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে প্রেশার কমে যাবে। অক্সিজেন এখানে 40, কার্বন ডাইঅক্সাইড 46, এবং এটা শিরার প্রান্তের কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত, এটা বিশুদ্ধ হওয়ার জন্য আবার হার্টে যাবে, হার্ট এটাকে পাম্প করে আবার অ্যালভিলাসে পাঠাবে। সেম কিন্তু এটা সেম, এটা সেম। আর যে বুঝবে না সে এটা পাগলের মতো মুখস্থ করবে, এটাও একবার মুখস্থ করবে, এটাও মুখস্থ করবে। আর যে বুঝবে সে তো জানবে আর এই রক্তই তো এখান থেকে এইটুকু আসতেছে, তাহলে এই প্রেশার সেম, এই রক্তই তো এখানে যাচ্ছে, তাহলে এই প্রেশার এবং এই প্রেশারটা সেম। বুঝা গেল কি কিছু? আচ্ছা, ছোট্ট করে আবার সামারি করে দিই, আমরা কি পড়লাম? আমরা গ্যাসের পরিবহন পড়ছি না, গ্যাসটা কিভাবে রক্ত দিয়ে পরিবাহিত হচ্ছে সেটা কিন্তু পড়ছি না। আমরা পড়ছি যে এই অ্যালভিউলাস এবং এই টিস্যুর মধ্যে কিভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনটা হচ্ছে, কি প্রেশারের এগেনস্টে ব্যাপনটা হচ্ছে, তাই না? পার্শিয়াল প্রেশারের কনসেপ্ট আমরা অল্প করে বুঝলাম, আমাদের বায়ুমণ্ডলে গ্যাসগুলোর পার্শিয়াল প্রেশার কেমন সেটাও জানলাম, অ্যালভিউলাসে কেমন। তাহলে এগুলো অবজেক্টিভে আসে, কিন্তু অ্যালভিউলাসে অক্সিজেনের আংশিক চাপ কত তোমাকে দেখাইতে হবে? 104, তাই না? কখনো কখনো 107 লেখা থাকে বইগুলোতে, এগুলো চেঞ্জ করে, তোমার বইতে যেটা আছে সেটাই পড়বা। কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত? 40। আচ্ছা, অক্সিজেনটা শিরার প্রান্তে কত কম থাকবে? 40। আর কার্বন ডাইঅক্সাইড শিরার প্রান্তে বেশি থাকবে 46। 40 আর 46-এর খেলা, খালি বুঝতে হবে যে কোন এক অংশের কথা তুমি হিসাব করছো। তাহলে আদান প্রদান কি হবে আমরা বুঝে যাব না? এই রক্তটা এখন অক্সিজেনেটেড হয়ে যাবে, যেহেতু অক্সিজেনটা এখানে ঢুকবে, অক্সিজেনের প্রেশার হয়ে যাবে 100। এইটাই খালি একমাত্র 100, আর পুরো ছবিতে খালি 40 আর 46, দেখছো? খালি অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেশারটা 100, বাকি সব জায়গায় 40 আর 46। পারবো না? বলো। পারবো আশা করি। যারা তাও বুঝো নাই, একটু টেনে পেছনে গিয়ে আবার একবার শুনো, বুঝে ফেলবা। ওকে? গ্যাসীয় বিনিময় শেষ আসলে একটু ছবি এঁকে এরকম করে লিখে দিতে পারলে সবচেয়ে বেস্ট হবে। এর জন্য কি করতে হবে? একটু সময় দিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে। ভাইয়ের কথা শুনছো না? এবার তুমি ক্লাস শেষে নিজে একবার চেষ্টা করো যে আমি একটু আঁকি। আটকে যাবা, শিওর আটকে যাবা। আটকে যাওয়ার পর তুমি আবার দেখো যে ভাই কেমনে বুঝাইছিল। তুমি চেষ্টা করো যে তোমার সামনে কেউ নাই, তাও তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, তাহলে তুমি বুঝে যাবা, তাহলে তোমার মনে থাকবে। শেখার জন্য হইলে দেখবা মনে থাকতেছে না, অন্যকে পড়ানোর জন্য হলে দেখবা মনে থাকতেছে। সামনে যাই। এটাও খুব ইম্পর্টেন্ট, মানে এটাকে যদি 5 স্টার দেই তাহলে এটাকে আসলে আমি 6 স্টার দিতে চাই। গ্যাসীয় পরিবহন আলোচনা করো, বুঝছো? যদি আগে 5 স্টার দিছিলাম, বাট এখানে 6 স্টার দিয়ে দিলাম, মানে খুবই ইম্পর্টেন্ট। কমনলি আসা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন আলোচনা করো। আর যদি স্যার মনে করে যে না একটু বেশি লিখা লিখুক বাচ্চারা, তাহলে দিতে পারে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুইটা পরিবহনই আলোচনা করো। তো অক্সিজেন পরিবহন হয় 2 ভাবে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় 3 ভাবে। এইটুকু লিখে দিলে তুমি ফুল মার্কস পাবা না, এটুকু লিখে দিয়ে ফুল মার্কস পাবা না, এগুলো একটু এলাবোরেশন লিখতে হবে। 4 নাম্বার প্রশ্ন তো এমনি এমনি ফুল মার্কস দিয়ে দিবে না। তাহলে কি কি লিখবো আমরা? চলো। ভৌত দ্রবণ রূপে 2% অক্সিজেন পরিবাহিত হয়, আর রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয় 98% রূপে। এবং এই ভৌত দ্রবণ রূপে যে অল্প পরিমাণ অক্সিজেন পরিবাহিত হচ্ছে, এইটাই কিন্তু 100 মিলিমিটার মার্কারি, যে পার্শিয়াল প্রেশারটা তুমি দেখলা না, এইটার জন্য দায়ী। কেন? কারণ বাকি 98% রাসায়নিক যৌগ অন্য একটা যৌগ হয়ে যাচ্ছে, সে তো আর অক্সিজেন থাকতেছে না। তাহলে আমরা যে একটু আগে বললাম যে এই প্রান্তে 100 মিলিমিটার চাপ দিচ্ছে, এই চাপটা আসলে ওই দ্রবীভূত 2% অক্সিজেনই দিচ্ছে, কারণ বাকিটা অন্য একটা যৌগ হয়ে যাচ্ছে। কি যৌগ হচ্ছে? রাসায়নিক যৌগটার নাম কি? রাসায়নিক যৌগটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। আমি একটা হিমোগ্লোবিনের ছবি আঁকবো তোমাদের জন্য। আমরা একটু হিমোগ্লোবিনটা দেখি। তোমাদের পরীক্ষায় কিন্তু এটাও আসবে, ঘ নাম্বারে এটাও আসতে পারে যে তুমি একটা শ্বাসসংযোগের ভূমিকা আলোচনা করো, তখন কিন্তু হিমোগ্লোবিনের ছবিটা তুমি যদি একটু এঁকে দাও তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে হিমোগ্লোবিন, এটার 4টা অংশ থাকবে, প্রত্যেকটা অংশে একটা করে এটা হচ্ছে গ্লোবিন চেইন। কি বলো এটা? হচ্ছে গ্লোবিন চেইন। ওকে, 2 রকমের 4টা গ্লোবিন চেইন আছে। ওকে, গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ, এর মধ্যে থাকবে হচ্ছে হিম গ্রুপ, এটা হচ্ছে হিম গ্রুপ। ওকে, আচ্ছা,
এই হিমের 3/1 হচ্ছে আয়রন, মানে এই হিমের মধ্যে এটা কি বলো, হিম, হিমের 33.33% হচ্ছে আয়রন। তাহলে হিমটা হচ্ছে আয়রন দিয়ে তৈরি। প্রত্যেকটা হিমোগ্লোবিনে কয়টা করে আয়রন থাকে? 4টা আয়রন থাকবে, বুঝছো? প্রত্যেকটা হিমোগ্লোবিনে এই হিম গ্রুপের মধ্যে একটা করে আয়রন, মানে 4টা আয়রন থাকবে। তো আমি এটাকে যদি আণবিক সংকেতে লিখতে চাই, আমি লিখতে পারি কিভাবে? এইচবি, এই যে এটা হচ্ছে একটা এইচবি মানে হিমোগ্লোবিন, এটাও একটা, এটাও একটা, এটাও একটা, তাহলে আমি HB4 লিখতে পারি না? HB4 লিখতে পারি। হিমোগ্লোবিনের আণবিক সংকেতটাকে আমরা এইভাবে লিখি, বুঝছো? তাহলে একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারবে বলে তোমার মনে হয়? একটা হিমোগ্লোবিন আসলে 4টা অক্সিজেনকে ধরতে পারবে, বুঝছো? তাহলে একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো? 4টা অক্সিজেন। আচ্ছা, বিক্রিয়া করে কি বানাইলো? এই প্রত্যেকটা অংশকে তুমি কি বলতে পারো? HbO2 বলা যায় না? এরকম HbO2 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এখানে আসলে 4টা HbO2 হয়েছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, বুঝতে পারছো? তাহলে এখানে একটা যৌগ তৈরি হলো, এটার নাম কি বলো? অক্সি হিমোগ্লোবিন। এটাই আমাদের সেই রাসায়নিক যৌগ। অক্সি হিমোগ্লোবিন যৌগটা কি স্থায়ী না অস্থায়ী? উত্তর হচ্ছে অস্থায়ী। সে প্রথম গঠিত হলো, কিন্তু সে তো টিস্যুতে গিয়ে আবার ভেঙে যাবে না? হিমোগ্লোবিন কি অক্সিজেনকে ধরে রাখার জন্য ওকে এখানে নিচ্ছে? পরিবহনের জন্য নিয়েছে। কি বললেন ভাই? বুঝি নাই, খেয়াল করো। এখানে অক্সিহিমোগ্লোবিন তৈরি হলো, এখানে এসে আবার অক্সিহিমোগ্লোবিন ভেঙে যেতে হবে না? কারণ অক্সিজেনটা টিস্যুকে দিতে হবে না? দিতে হবে তো। তাহলে অক্সিহিমোগ্লোবিন একটা অস্থায়ী যৌগ, বুঝছো? রাসায়নিক যৌগ রূপে যে 98% পরিবাহিত হয়, সেটা কি ডান? তাহলে যদি আসে, কেউ লিখবে খালি রাসায়নিক যৌগ রূপে, আর কেউ হচ্ছে এই পুরো বিক্রিয়াটা লিখে দিবে নিচে, এটা নিচে লিখবে অক্সিহিমোগ্লোবিন। দুইজনের অবশ্যই ডিফারেন্সটা টিচার বুঝতে পারবে। এটার ইমপ্রেশন পরের প্রশ্নে যাবে, পরের প্রশ্নে দেখবে তোমার নাম্বার বেশি দিচ্ছে আরো, বুঝছো? আচ্ছা, তাই সুন্দর করে লিখবা। এবার আসো কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের মধ্যে এই পার্সেন্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। 5% ভৌত দ্রবণ রূপে, আর তোমার 27% হচ্ছে কার্বামিনো যৌগ রূপে। আর সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কিভাবে? এটা পরীক্ষাতে আসবে, বাইকার্বনেট যৌগ রূপে, এবং এটার পরিমাণ কত? 65%। বাচ্চারা খেয়াল করবা, কার্বামিনো যৌগ রূপে আবার সে দুই ভাবে পরিবাহিত হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে কার্বামিনো, কার্বামিনো প্রোটিন, প্রোটিনকে পিআর লিখতেছি, ওকে? আচ্ছা, আবার হইতে পারে কার্বামিনো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনকে এইচবি লিখতেছি। দুই ভাবে হইতে পারে। 100 মিলি রক্তে তুমি ধরো একটা টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউব, বড় টেস্ট টিউব বা কিছুর মধ্যে 100 মিলি রক্ত নিচ্ছ, ওকে? এই 100 মিলি রক্তে তুমি অক্সি হিমোগ্লোবিন HbO2 কতটুকু পাবা জানো? 0.2 থেকে 0.3 মিলি। 100 মিলি রক্তে এই যৌগের পরিমাণ হচ্ছে 0.2 থেকে 0.3 মিলি। আচ্ছা, কার্বামিনো প্রোটিনের পরিমাণ কত? কার্বামিনো প্রোটিন পাবা হচ্ছে তুমি 1 মিলি, কার্বামিনো হিমোগ্লোবিন পাবা 2 মিলি। তাহলে কার্বামিনো যৌগ কয় মিলি পাওয়া যাচ্ছে 100 মিলি রক্তে? 3 মিলি, বুঝছো? তাহলে 100 মিলি রক্তে কার্বামিনো, আচ্ছা, অক্সি হিমোগ্লোবিনের পরিমাণ 0.2 থেকে 0.3 মিলি, কার্বামিনো যৌগের পরিমাণ হচ্ছে 3 মিলি। এর মধ্যে কার্বামিনো প্রোটিন 1 মিলি, হিমোগ্লোবিন 2 মিলি। হিমোগ্লোবিনের পরিমাণই তো বেশি রক্তে, তাই না? এজন্য এটা পরিমাণ বেশি। এটুকুই কি লিখে দিব? খুব ভালো হয় যদি এটাও তুমি একটু ভেঙে বিক্রিয়া আকারে লিখতে পারো, ওকে? খেয়াল করো, আমি প্রথম কার্বামিনো প্রোটিন এই যৌগটা কিভাবে তৈরি হয় তোমাকে দেখাতে চাচ্ছি। আমি একটা প্রোটিনের সংকেত যদি লিখি, তুমি জানো যে প্রোটিনের মধ্যে কি থাকে? প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, আর অ্যামাইনো অ্যাসিড মানেই হচ্ছে একটা অ্যামিন গ্রুপ তো থাকবেই, ওকে? NH2, আর একটা অ্যাসিড গ্রুপও থাকবে। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত। অ্যামিন গ্রুপও থাকবে, অ্যাসিড গ্রুপও থাকবে, তাই সে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক তো? তো প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাহলে প্রোটিনেও কি একটা অ্যামিন গ্রুপ থাকবে না? থাকবে তো। আচ্ছা, আমি অ্যামিন গ্রুপটাকে মনে করো একটু দেখাইলাম, জাস্ট আরো অনেক অ্যামিন গ্রুপ থাকতে পারে, আমি একটা গ্রুপকে দেখাইলাম। এটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, তখনই তৈরি হবে কার্বামিনো প্রোটিন। একইভাবে হিমোগ্লোবিনও তো তুমি জানো গ্লোবিন নামক প্রোটিন আছে, তাহলে এখানেও কি অ্যামিন গ্রুপ পাওয়া যাবে? যাবে না? যাবে। সেখানেও তুমি কার্বন ডাইঅক্সাইড যুক্ত করছো। বিক্রিয়াটা কেমন হবে আমি তোমাকে দেখাতে চাই, কারণ এখান থেকে মেডিকেল একবার প্রশ্ন আসছিল, একবার বলতে এই গত বছরই তো বোধহয় আসছিল। আচ্ছা, তো কিভাবে এটা যুক্ত হবে? কার্বামিনো প্রোটিনের সংকেতটা কেমন হবে? এইটুকু তো লিখতে পারছো, তাহলে এই কার্বামিনো প্রোটিনের সংকেতটা তুমি লিখতে পারবা। তুমি কার্বন ডাইঅক্সাইডকে এভাবে চিন্তা করতে পারো না? CO2 কে COO চিন্তা করা যায় না বলো? যায় তো, যায়।
আচ্ছা, তো ব্যাপার খেয়াল করো। দেখো আমি এই হাইড্রোজেনটাকে একটু দূরে লিখছি, দেখছো? কার্বামিনো প্রোটিন লিখতে গিয়ে আমি এই হাইড্রোজেনটাকে জাস্ট দূরে সরাই দিছি, কারণ এই হাইড্রোজেনের সামনে আমি বসাবো হচ্ছে এই সিওও কে। এই হচ্ছে তোমার কার্বামিনো প্রোটিন, বুঝছো? একইভাবে কার্বামিনো হিমোগ্লোবিন যখন তুমি লিখবা, কিভাবে লিখবা? হিমোগ্লোবিন লিখলা, অ্যামিন গ্রুপ দেখাইলা, খালি একটা হাইড্রোজেনকে একটু দূরে দিবা, কার্বন ডাইঅক্সাইডটাকে এখানে বসাবা। কার্বন ডাইঅক্সাইডকে আমি এখানে CO2 না লিখে COO লিখতে পারি। এটা হচ্ছে আমার কার্বামিনো হিমোগ্লোবিন। এই বিক্রিয়াগুলো লিখে দিয়ে তুমি অ্যান্সার করলা, আর একজন হচ্ছে খালি বাংলা কথায় অ্যান্সার করলো। দুইজনের মধ্যে অবশ্যই অবশ্যই পার্থক্য আছে। যেহেতু এই প্রশ্নটা আসবেই, সেহেতু তুমি এই দুইটা বিক্রিয়া অবশ্যই শিখে ফেলতে পারো। এবং 100 মিলি রক্তে এটা কয় মিলি? 1 মিলি। এটা কত? 2 মিলি। কার্বামিনো যৌগ কত? 3 মিলি। পার্সেন্টেজ হিসাব করলে কয় মিলি? কত কত পার্সেন্ট? 27% এভাবে পরিবাহিত হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই যৌগের মধ্য দিয়েই পরিবাহিত হচ্ছে। ঠিক তো? ডান? ডান হওয়া উচিত। তাহলে এটাও আমরা পড়ে ফেললাম। এবার বাইকার্বনেট যৌগরূপে, এটার মধ্যে দুইটা পয়েন্ট আছে। সে বাইকার্বনেট যৌগরূপে সে হইতে পারে সোডিয়াম বাইকার্বনেট রূপে, ওকে, অথবা হইতে পারে সে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। রাইট? আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট রূপে সে কিসের মাধ্যমে পরিবাহিত হবে? দেখো সোডিয়ামের পরিমাণ কোথায় বেশি? রক্তে। তাহলে রক্তের স্বাদ হচ্ছে নোনতা, কারণ রক্তে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন এগুলো থাকে, বুঝছো? আচ্ছা, আর পটাশিয়াম বাইকার্বনেটের মাধ্যমে পরিবাহিত হবে হচ্ছে আরবিসির মাধ্যমে। মনে রাখতে হবে পটাশিয়াম খুব পচা, পটাশিয়াম খুবই পচা। ও যদি তোমার রক্তে বেড়ে যায় তাহলে কি হতে পারে? তোমার হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তাই পটাশিয়ামকে আমরা কি করি? কোষের মধ্যে বন্দি করে রাখি, পটাশিয়ামকে বাইরে বেরোতে দিই না, বুঝছো? পটাশিয়াম বাইরে বেরোলে ভেজাল। পটাশিয়ামকে আমরা এই জন্য কোষের মধ্যে বন্দি করে রাখি। আরবিসি একটা কোষের মতো, যদিও কোষ না, ঝিল্লি আছে তো। তো আরবিসির মধ্যে কি বেশি থাকবে? সোডিয়াম বেশি না পটাশিয়াম বেশি? যেহেতু কোষের মতো, তাহলে এখানে পটাশিয়াম বেশি। তাহলে আরবিসিতে কোন বাইকার্বনেট তৈরি হবে? পটাশিয়াম বাইকার্বনেট। আর রক্ত বা রক্ত বলতে এখানে আসলে কি? রক্তরস। তো রক্তরস এটা তো কোনো কোষ না, এখানে কোনটা বেশি? এখানে সোডিয়াম বেশি। তাহলে এখানে কোন যৌগ তৈরি হবে? সোডিয়াম বাইকার্বনেট। উল্টাপাল্টা করবা? করো না। আচ্ছা, ওকে। তাহলে বাইকার্বনেট যৌগরূপে যে তারা পরিবাহিত হবে, এটার একটা ছবি আমি এখানে এঁকে রাখছিলাম। এটা খুবই হিজিবিজি হিজিবিজি মনে হতে পারে তোমার, বাট জাস্ট ফলো মি, তাহলে ইজি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের ক্যাপিলারি, কৈশিক জালিকা। কৈশিক জালিকার এই কোষগুলো হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল কোষ, পাতলা পাতলা ছোট্ট ছোট্ট কিছু কোষ। এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ, হ্যাঁ, মানে ভেতরের দিকের আবরণী কোষ। ওকে, বুঝলাম। তার ভেতরে একটা আরবিসি, আরবিসিটাকে আমি মাঝখান থেকে কেটে, মানে আরবিসি কে মাঝখান দিয়ে কাটলে এরকমই দেখা যাবে, অ্যালপেনলিবে চকলেটের মতো দিয়ে অবতল, তাই না? এখানে একটু অবতল, এখানে একটু অবতল, মাঝখানে কোনো নিউক্লিয়াস নাই। আরবিসি আসলে একটা কি বলবো, ঝিল্লিবদ্ধ, হ্যাঁ, একটা জিনিস যেটার মধ্যে আর কোনো কোষীয় অঙ্গাণু নাই। তাহলে ভেতরে কি থাকে? ভেতরে পানি থাকে। আরবিসিটা আসলে পানিপূর্ণ একটা ব্যাগ, মানে এটা তিন ভাগের এক ভাগ হচ্ছে হিমোগ্লোবিন আর 2 ভাগ হচ্ছে পানি, সোজা কথায়, বুঝছো? আরবিসির ভেতরে তাহলে 1 ভাগ হিমোগ্লোবিন থাকে আর 2 ভাগ কি? পানি থাকে। ওকে, এবার দেখো তোমার টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে শ্বসনের ফলে এই সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড। তুমি তো একটু আগেই দেখছো যে শিরার প্রান্তে, টিস্যুতে যে শিরার প্রান্ত, সেখানে কার্বন ডাইঅক্সাইড ঢুকে যাচ্ছিল না? দেখাই এই অংশটা কোনটা আসলে। এই যে টিস্যুতে তৈরি কার্বন ডাইঅক্সাইড, এই যে মানে যাই হোক রক্তে ঢুকে যাচ্ছিল না, গিয়ে এই শিরাতে গিয়ে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়াই দিয়ে মানে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত বানাই ফেলতেছিল না? জাস্ট আমি এটাই দেখাচ্ছি যে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে কোথায় যাচ্ছে? রক্তে যাচ্ছে। ওকে, দেখো রক্তে যদি যায় তাহলে সে রক্ত রসেও যাবে, আবার সে রক্ত কণিকাতেও যাবে। ওকে, তো রক্ত রস বা রক্ত কণিকাতে দুই জায়গাতেই আসলে সে পানি পাবে, পানি পাবে না? এই পানির সাথে সে বিক্রিয়া করলে কি বানায়? কার্বনিক অ্যাসিড। দুই জায়গাতেই কার্বনিক অ্যাসিড বানাবে। তবে আরবিসিতে এই কার্বনিক অ্যাসিডের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে। কেন ভাইয়া? কারণ কার্বনিক এনহাইড্রেস নামক এনজাইমটা শুধু আরবিসিতেই পাওয়া যায়, বা এটা প্লাজমাতে আসলে খুবই নগণ্য পরিমাণে থাকলেও থাকে, সেটা মানে ইগনোরেবল। তুমি আমাকে বলো, যেখানে এনজাইম আছে সেখানে যে পরিমাণ প্রোডাক্ট পাবা, এনজাইম ছাড়া বিক্রিয়া করে কি ওই পরিমাণ প্রোডাক্ট পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে এখানে আসলে তৈরি হবে, বাট এটার পরিমাণটা কেমন হবে? কম হবে। তাহলে কোথায় বেশি বাইকার্বনেট তৈরি হবে? আরবিসিতে। এই সরি বাইকার্বনেট না, মানে
কার্বনিক অ্যাসিডটা তো ভেঙে যেতে পারে H+ এবং HCO3- এখানেও সেটা। তাহলে কোথায় বেশি বাইকার্বনেট পাচ্ছ? যেহেতু এই যৌগটা এখানে বেশি, এখানে বাইকার্বনেটের পরিমাণও বেশি, ঠিক তো? আর অলরেডি তোমাকে শিখাই ফেলছি আরবিসিতে পটাশিয়াম বেশি, সোডিয়াম কম। তাহলে এই বাইকার্বনেট কার সাথে বিক্রিয়া করবে? পটাশিয়ামের সাথে। তাহলে আরবিসির মাধ্যমে সে কি হিসেবে পরিবাহিত হবে? পটাশিয়াম বাইকার্বনেট রূপে। এখানে যে বাইকার্বনেট আছে সেটা কার সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম না পটাশিয়াম? প্লাজমাতে কোনটা বেশি? প্লাজমাতে হচ্ছে সোডিয়াম বেশি, তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। প্লাজমাতে সে কি হিসেবে পরিবাহিত হবে? সোডিয়াম বাইকার্বনেট রূপে। এটাই জাস্ট লিখছি, বুঝা গেছে? এখানে আরেকটা দেওয়া নেওয়ার ব্যাপার আছে, সেটা একটু মেনশন করব তোমার জন্য। ব্যাপারটা কি দেখো, প্লাজমার কাছে তো রক্ত রস তো আশেপাশে আছে, তাই না? ওর কাছে বাইকার্বনেট কম, যেহেতু ওর এনজাইম নেই। আরবিসিতে অনেক বাইকার্বনেট, আরবিসির এত বাইকার্বনেট লাগতেছেও না, ও ধরো ধনী। প্লাজমাটা হচ্ছে বাইকার্বনেটের বিচারে গরিব। তো আরবিসির কাছে ও বলতেছে যে আচ্ছা, আমার কাছে তো অনেক ক্লোরাইড আয়ন আছে, তুমি আমার কাছে কিছু ক্লোরাইড আয়ন নাও, তোমার কাছে তো অনেক বাইকার্বনেট, আমাকে একটু বাইকার্বনেট দাও। ওকে, শেয়ারিং ইজ কেয়ারিং, দুজন মিলে শেয়ার করছে। আরবিসি বললো যে ওকে ফাইন, হ্যাঁ সমস্যা নেই, তুমি যেহেতু আমাকে ক্লোরাইড আয়ন দিতে চাচ্ছ, তাহলে তো আমার কোনো মানে চার্জে তো কোনো ভারসাম্য মানে সমস্যা হবে না, তাহলে তো নেওয়াই যায়। ওকে ফাইন, তাহলে ডিল ডান। তাহলে কিছু পরিমাণ বাইকার্বনেট প্লাজমাতে প্রবেশ করলো, এর বিনিময়ে প্লাজমা কিছুটা ক্লোরাইড আরবিসিকে দিল, আরবিসির ভেতরে ঢুকলো। এই ব্যাপারটাকে আমরা বলি ক্লোরাইড শিফট। বিজ্ঞানী হ্যামবার্গার এটা আবিষ্কার করছিল, এই জন্য এটাকে হ্যামবার্গার শিফটও বলি। তাহলে ভাইয়া কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নটা রেখেছে যে হ্যামবার্গার শিফট বা ক্লোরাইড শিফট বলতে কি বুঝো। তুমি কি লিখবা? তুমি এই কথাটাই লিখবা। 2 নাম্বারের জন্য তার এত বড় ছবি আঁকা যাবে না। স্টিল তুমি যদি এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেখাই দাও, কিরকম, যে এইটা তুমি দিলা আরবিসি আর এইটা এখানে লিখলা প্লাজমা। ধরো আমি তোমার টিচার, ওকে, এবার তুমি এভাবে দিলা যে প্লাজমা থেকে এখানে কি যাচ্ছে? ক্লোরাইড আয়ন। আর আরবিসি থেকে এখানে বেরোচ্ছে হচ্ছে বাইকার্বনেট। নিচে লিখে দিলা ক্লোরাইড শিফট। আমি আর একটা লাইনও তোমার পড়বো না, আমি বুঝে গেছি তুমি এই ব্যাপারটা বুঝো। তাহলে আমি তোমাকে ফুল মার্কস দিয়ে দিব, কোনো চিন্তা ছাড়াই। স্যারকে বুঝাইতে হবে যে ভাই আমি জিনিসটা বুঝি, মুখস্থ করে এসে জাস্ট উগরে দেইনি। তাহলে আমাদের ক্লোরাইড শিফট আসলে কোন দিক থেকে কোন দিকে ঘটে বলো? প্লাজমা থেকে আরবিসির দিকে ঘটে। প্লাজমা থেকে ক্লোরাইডটা আরবিসিতে ঢুকবে। ওকে, লিখতে পারবে না জিনিসটা? আরবিসিতে যা বললাম বাইকার্বনেট বেশি থাকে, প্লাজমাতে ক্লোরাইডটা বেশি থাকে। কেন বেশি থাকে বাইকার্বনেট? আচ্ছা, এত কিছু লেখার দরকার নেই। তাহলে এই বেশি পরিমাণ বাইকার্বনেট একটু প্লাজমাতে আসে, এরপর চার্জের ভারসাম্য রক্ষার জন্য কিছুটা ক্লোরাইড আরবিসিতে প্রবেশ করে। এই ক্লোরাইডের এই প্রবেশকেই আমরা ক্লোরাইড শিফট বলছি। ক্লোরাইড শিফটের উদ্দেশ্য কি? চার্জের ভারসাম্য রক্ষা করা। তাহলে পারবো আমরা? বলো, এটুকু লিখতে পারবো? ও, ভৌত দ্রবণ রূপে এটা বলি নাই। ভৌত দ্রবণ বলতে কার সাথে দ্রবণ করবে? রক্তরসে যে পানি আছে সেই পানির সাথে। তাহলে ভৌত দ্রবণ রূপে সে কিভাবে পরিবাহিত হবে? H2CO3 কার্বনিক অ্যাসিড হিসেবে। ভৌত দ্রবণে সে কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হবে। ওকে, ডান। পারবো এগুলা লিখতে? গুছায় লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে, হেডিং দিয়ে দিয়ে, ঠিক আছে? বিক্রিয়াগুলো স্যারের চোখে একদম দেখাই দিতে হবে। ওকে, আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন চলে আসে যে শ্বাসসংযোগের ভূমিকা। শ্বসনে শ্বাসসংযোগের ভূমিকা আলোচনা করো। কোন শ্বাসসংযোগ? প্রাণী জগতে 4টা শ্বাসসংযোগ পাওয়া যায়, বুঝছো? এটা 2 নম্বরে চলে আসতে পারে। একটা নাম হচ্ছে তো হিমোগ্লোবিন, সবাই পারো, যেটা রং লাল। আরো আছে হিমোসায়ানিন, হিম এরিথ্রিন, ক্লোরোক্লুরিন। বইতে নামগুলো লেখা আছে, একটু বই খুলে দেখে নিতে পারো। আমাদের শ্বাসসংযোগের ভূমিকা জানতে চেয়েছে, তুমি হিমোগ্লোবিনের ভূমিকা এখানে আলোচনা করবা, বুঝছো? হিমোগ্লোবিন থেকে কিন্তু আরো কিছু অবজেক্টিভ আছে ইম্পর্টেন্ট, একটু না বললে কষ্ট হচ্ছে। যেমন এখান থেকে আসতে পারে যে হিম আর গ্লোবিনের অনুপাত কত? হিম ইস টু গ্লোবিন কত বলো? কোনটার পরিমাণ বেশি? গ্লোবিনের পরিমাণ বেশি। হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25, বুঝছো? এই আমাদের দেহে কতটুকু আয়রন থাকে? আমাদের দেহে 4 থেকে 5 গ্রাম আয়রন থাকে। মোট আয়রনের পরিমাণ কত? মোট আয়রন হচ্ছে 4 থেকে 5 গ্রাম। এই তথ্যগুলো আসে এখান থেকে। আমরা পড়ছি শ্বাসসংযোগের ভূমিকা, রাইট? তাহলে আমরা এখানে শ্বাসসংযোগের ভূমিকা পড়তে গিয়ে আমরা 2টা পয়েন্ট আলোচনা করব। একটা হচ্ছে অক্সিজেন পরিবহন, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে তুমি আর তোমার দায়িত্ব কি বলো? তোমার দায়িত্ব হচ্ছে এখানে অক্সিহিমোগ্লোবিনের বিক্রিয়াটা দিয়ে দেওয়া, এই বিক্রিয়া যে তোমাকে শিখাইলাম। আর এখানে কি দায়িত্ব?
এখানে দায়িত্ব হচ্ছে ওই যে কার্বামিনো হিমোগ্লোবিনের বিক্রিয়াটা দিয়ে দেওয়া, বুঝছো? এই দুইটা বিক্রিয়া দিয়ে সুন্দর করে দুইটা পয়েন্টে এটা লিখবা, তাহলে কি হয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবা। ওকে, শ্বাস সংযোগের ভূমিকা হচ্ছে এই দুইটাই, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এগুলো তো আগেই পড়ে আসলাম আমরা, তাই না? এবং এই দুইটা কাজ করে বলে আমরা কিন্তু হিমোগ্লোবিনকে কি বলি জানো, রবিনহুড অণু, গরিবের বন্ধু রবিনহুড, বুঝছো? তো ও তো আমাদের বন্ধু, দরকারি অক্সিজেনটা নিয়ে যাচ্ছে টিস্যুতে, আবার ভেজাল কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আসতেছে ফুসফুসে, তাই না? এটা কিন্তু এবার ঢাবিতে আসছে যে রবিনহুড অণু বলা হয় কাকে, হিমোগ্লোবিনকে। তো ভার্সিটি ব্যাচের ক্লাসে এটা পড়িয়েছিলাম, বাচ্চারা কিন্তু সবাই পেরেছে আমি বিশ্বাস করি। ওকে, 2 নম্বর প্রশ্ন এরকমও আসতে পারে, হিমোগ্লোবিনকে কেন রবিনহুড অণু বলা হয়? তখন তুমি লিখে ফেলবা যে হিমোগ্লোবিন হচ্ছে অক্সিহিমোগ্লোবিন যৌগরূপে অক্সিজেনকে টিস্যুতে নিয়ে যায়, টিস্যু থেকে আবার কার্বামিনো হিমোগ্লোবিন যৌগরূপে কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে নিয়ে আসে, তা আমাদের অক্সিজেন পেতে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে সে হেল্প করছে, দ্যাটস ওয়াই তাকে আমরা রবিনহুড অণু বলবো। আচ্ছা, আরেকটা এক্সট্রা জিনিস শিখাই, তুমি অলরেডি দেখছো যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিললে এটা কি হয়, অক্সিহিমোগ্লোবিন, তাই না? অক্সিহিমোগ্লোবিন, এবং কয়টা করে মিলে, 4টা, তাই না? 4টা অক্সিজেন। হিমোগ্লোবিন কিন্তু হিজিবিজি হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, হিমোগ্লোবিন কিন্তু কার্বন ডাইঅক্সাইডে কটা নিতে পারে, 4টা। তখন এটার নাম কি হবে, তোমরা এটাকে বলছো কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, রাইট? যদি হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড অ্যাড হয়, এখানেও 4টা, তখন এটার নাম হবে কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে একটা অক্সি, একটা কার্বামিনো, একটা কার্বক্সি, এর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী যৌগ বলো? এইটা সব থেকে স্টেবল যৌগ, বুঝছো? এখন তোমার কেমিস্ট্রি একটা প্রশ্ন পড়াই দিই, কেমিস্ট্রিতে আসতে পারে যে কেন কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক বলা হয়। প্রথমে ও নীরব, কারণ ওর কোনো গন্ধ নাই, বর্ণ নাই, ঠিক আছে, এই জন্য নীরব। আমি যদি তোমার আশেপাশে কার্বন মনোক্সাইড দিয়ে রাখি তুমি বুঝতে পারবা না। আর কেন ঘাতক, কারণ ও আমাদের হিমোগ্লোবিনের সাথে মিলে এরকম কার্বক্সি হিমোগ্লোবিন বানায়, অ্যান্ড এই কার্বক্সি হিমোগ্লোবিনকে তুমি বলতে পারো যে ভাই এই অক্সিজেন গিয়ে কি করবে, কার্বন মনোক্সাইডকে সরাই দিয়ে বসবে, না, সেটা সম্ভব না। অক্সি হিমোগ্লোবিনের চেয়ে এটা 100 গুণ বেশি শক্তিশালী, মানে অক্সিজেন আসলে একে রিপ্লেস করতেই পারবে না। পরে কি হবে, পরে আমাদের কোষগুলো আক্ষেপ করতে থাকবে যে আমার অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও। তোমার সবগুলো হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইড দিয়ে অকুপাইড, সে অক্সিজেন নিয়ে আসতে পারবে না, তখন তুমি মরে যাবা। এই জন্য কার্বন মনোক্সাইড একটা ঘাতক। পারবা কেন এটাকে নীরব ঘাতক বলে? আচ্ছা, তারপরে আসো, শ্বাস প্রশ্বাস শুধু স্নায়বিক নয়, অন্যভাবে নিয়ন্ত্রিত হতে পারে, ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন এসেছে। তাহলে আমাদের যে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, সেটা যদি আমরা একটু ফ্লোচার্টে লিখে দেই তাহলে তো খেল খতম মোটামুটি। তাহলে তুমি প্রথমে এটা কিভাবে আলোচনা করবে, হ্যাঁ শ্বাস প্রশ্বাস আসলে স্নায়বিকভাবে নিয়ন্ত্রিত হয়। স্নায়বিক নিয়ন্ত্রণে আবার 3টি ভাগ আছে, শ্বাসকেন্দ্র, প্রতিবর্তক ক্রিয়া এবং অন্যান্য। 4টা শ্বাসকেন্দ্র আছে, বুঝছো? একটা হচ্ছে নিউমোটেক্সিক, একটা অ্যানিউস্টিক। নিউমো বানানটা কি, পি দিয়ে না, নিউমো। অ্যানিউস্টিক, এটাও এর পরে একটা পি আছে, বুঝছো, নিউ আছে। তো পি দিয়ে শুরু হওয়ায় এটাকে এভাবে মনে রাখতে পারো, এরা মস্তিষ্কের কোত্থেকে আসে বলো, পন্স থেকে আসে। আর এই দুজন কোত্থেকে, এই দুজন কই থাকে, এই দুজন থাকে মেডুলা, মস্তিষ্কের মেডুলাতে। পশ্চাৎ মস্তিষ্কের পন্সে থাকবে হচ্ছে নিউমো আর অ্যানিউস্টিক, নিউমোটেক্সিক অ্যানিউস্টিক, আর মেডুলাতে থাকবে প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্র। আচ্ছা, আরেকটা ব্যাপার মাথায় রাখতে পারো এখান থেকে শুধু, যে নিউমোটেক্সিক আসলে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে নিঃশ্বাস শুরু করতে হেল্প করে। নিউমোর সাথে, নিউমোতে ন আছে না, নিঃশ্বাসে ন আছে না, তাহলে নিউমোটেক্সিক প্রশ্বাস বন্ধ করে নিঃশ্বাস শুরু করতে হেল্প করে। অপরদিকে অ্যানিউস্টিক কিসের সাথে জড়িত, প্রশ্বাস শুরু করতে হেল্প করবে, এই আর কি। এখান থেকে পড়া এইটুকুই, ঠিক আছে? আচ্ছা, এদের ছবিও আমি তোমার জন্য নিয়ে আসছি, তুমি যদি দেখতে চাও যে ভাই কোনটা পন্স কোনটা মেডুলা, দেখো এটাই আমাদের একটা মস্তিষ্ক। এই যে ফোলা অংশটা এটা হচ্ছে পন্স, ওকে, আর নিচের অংশটুকু মেডুলা, মেডুলার পর কি, স্পাইনাল কর্ড। তো আমাদের 4টা শ্বাসকেন্দ্র এখানে দেখাইছে, নিউমোটেক্সিক, অ্যানিউস্টিক, যাদেরকে আমরা, আচ্ছা এত সব ডিটেলসে লাগবে না কখনোই, ওকে, এটা লাগবে না, বাদ দাও। আচ্ছা, তুমি চাইলে এটা দেখতে পারো, এই ফোলা অংশটা কি বলো, এটা হচ্ছে পন্স, তারপর একটা মেডুলা, তারপর কি, স্পাইনাল কর্ড, তাই তো? দেখো, আচ্ছা এটাও আসলে পড়াইতে চাচ্ছি না, কারণ এত ডিপ ডিটেলসে প্রশ্ন আসলে আসবে না, যেহেতু আমাদের ওয়ান শট ক্লাস, খুব ডিপে না যাই। জাস্ট এখানে দেখতে পারো যে নিউমোটেক্সিক আসলে তোমার প্রশ্বাস কেন্দ্রকে ইনহিবিট করবে এবং নিঃশ্বাস কেন্দ্রকে সে সচল করবে। এটা 2টা গ্রুপ আছে, যেটা পেটের দিকে এটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, যেটা পিঠের দিকে
যেটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তো ডরসালটা আসলে নিঃশ্বাস প্রশ্বাস কেন্দ্র, বুঝছো? ডরসালটা আসলে কি বলো? প্রশ্বাস কেন্দ্র। আর ভেন্ট্রালটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এত কিছু লাগবে না, সামনে যাই। আচ্ছা, এটা গেল। প্রতিবর্ত ক্রিয়া আছে কিছু যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন তুমি যখন হাঁচি দাও তখন কি হয়, তোমার কিছুক্ষণ শ্বাস বন্ধ থাকে, খেয়াল করছো? হাঁচি দেওয়ার আগে হাঁচু, তাহলে কিছুক্ষণ শ্বাস বন্ধ করে রাখছিল না? কিছু প্রতিবর্ত ক্রিয়া আছে যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে। হাঁচি সেরকম একটা, ঠিক তো? পাচ্ছি? হাঁচির জন্য যেন দায়ী কোন স্নায়ু? অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি স্নায়ু। ওকে। আচ্ছা, হেরিং ব্রায়ার বলে একটা প্রতিবর্ত ক্রিয়া আছে যেটা ফুসফুসের সংকোচন প্রসারণের সাথে রিলেটেড। ওকে, তাহলে এটা ভার্সিটির প্রশ্নে আসে অনেক সময় যে ফুসফুসের সংকোচন প্রসারণ, ফুসফুসের সংকোচন প্রসারণ রিলেটেড যে প্রতিবর্ত ক্রিয়া, এটাকে কি বলে? হেরিং ব্রায়ার। এটার জন্য দায়ী স্নায়ু কোনটা? ভেগাস। ভেগাস হচ্ছে আমাদের 10 নাম্বার করোটিক স্নায়ু। মস্তিষ্ক থেকে 12 জোড়া স্নায়ু বের হয়, তার মধ্যে 10 নাম্বার হচ্ছে ভেগাসটা। এই ভেগাস দিয়ে হচ্ছে তোমার কাশিও হয়, কাশির জন্য এই ভেগাস স্নায়ুটাই দায়ী। আর এটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স, এটার জন্য দায়ী হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লসো মানে জিহ্বা, আর ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংস মানে হচ্ছে তোমার গলবিল। ওকে, এটা হচ্ছে তোমার 9 নাম্বার স্নায়ু। তো গ্যাগ রিফ্লেক্স আসলে গলবিলের একটা রিফ্লেক্স, গলবিলীয় রিফ্লেক্স। এখানে কি হয়, ধরো মুখের ভেতর তুমি যদি আঙুল ঢুকাও তখন দেখবে তোমার বমি হবে না, কিন্তু তোমার এরকম একটা ব্যাপার হবে না, এরকম হয় না? তখন যেটা হয়, গলবিলের পেশিগুলো সংকুচিত হয়ে আসে, যে দিক দিয়ে না জানি কি ঢুকতেছে, তাই ওরা সংকুচিত হয়ে বন্ধ করে দিতে চায় রাস্তাটা, বুঝছো? তো এই রিফ্লেক্সটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর। তো এই তো গলবিলের সাথে জড়িত। এগুলো দিয়ে আমাদের কি হয়, শ্বাস প্রশ্বাস পরিবর্তিত হয়। তাহলে এইসব প্রতিবর্তক ক্রিয়া আমার শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করছে। অন্যান্যর মধ্যে আছে কি, এই যে ধরো আমি তোমাকে কথা বলছি, যখন কবিতা বলবা, বক্তৃতা দিবা, তখন কিন্তু শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে হয়। অনেক সময় একদমই অনেকক্ষণ কথা বলতে হয়, ইচ্ছা না থাকলেও বলে যেতেই হবে, তাই না? বলো, তো শ্বাস প্রশ্বাস এরকম করে কন্ট্রোল করতে হয়। আবার ধরো আবেগজনিত কারণে অনেকে কান্না করে, কিভাবে আমি তোমাকে একটু দেখাই। হ্যাঁ, কাঁদতে 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 ধরো আর জীবনটা বেরোয় যাচ্ছে, এরকম একটা অবস্থা, তখন কি করে? এরকম করে না অনেক সময়, কাঁদতে কাঁদতে ধাপে 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 যে কান্না করে। আচ্ছা, আমি খুব ভালো অভিনেতা না, ভালো দেখাইতে পারিনি, বাট হয়তো রিলেট করতে পারবা। তাহলে দেখো, এই আবেগ অনুভূতি এগুলো কিন্তু আমাদের কি শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করতে পারে। অন্যান্য হচ্ছে এই আলোচনাগুলো হবে, এরা সবই স্নায়বিক। যদিও তোমার প্রশ্নে বলছে শুধু স্নায়বিক না, অন্যভাবে নিয়ন্ত্রিত হয়, তবুও স্নায়বিকটা একটু করে এই হিন্টসগুলো তুমি দিয়ে নিয়ে তারপর অন্যভাবে কিভাবে, রাসায়নিকভাবে আমাদের কিছু কেমোরিসেপ্টর আছে যারা কেমিক্যালের উপস্থিতি বুঝতে পারে, ঠিক আছে? এই কেমোরিসেপ্টরগুলো প্রশ্বাস নিঃশ্বাস কেন্দ্রের সাথে, প্রশ্বাস কেন্দ্রের সাথে জড়িত। ওকে, ধরো তোমার কেমোরিসেপ্টর মানে কিছু নিউরন, ওরা বুঝতে পারলো তোমার রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে ওরা শ্বাস প্রশ্বাস কি করবে বলো? তারা শ্বাস প্রশ্বাস বাড়াই দিবে। ধরো তোমার অক্সিজেন কমে গেছে, তখন তোমার কি হবে? শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। ধরো H+ বেড়ে গেছে, আরে ভাই H+ এর সাথে আবার কি সম্পর্ক? H+ কখন বাড়ে জানো? যখন তোমার রক্তে কার্বন ডাইঅক্সাইড বাড়ে, তখন সে পানির সাথে বিক্রিয়া করে H2CO3 বানাবে না? তাহলে বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড হবে। বেশি পরিমাণ কার্বনিক অ্যাসিড হওয়া মানে H+ এর পরিমাণ কি? বেড়ে যাওয়া, তাই না? তাহলে H+ বেড়ে গেছে মানে আসলে কি বেড়ে গেছে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। তখন তুমি শ্বাস প্রশ্বাস কি করবা? বাড়াই দিবা। বুঝতেছো কাহিনীটা? তাহলে এই রাসায়নিক পরিবর্তনটাই, নিয়ন্ত্রণটাই আসলে তোমার কাছে চাইছে। তুমি জাস্ট এই 3টা হেডিং এর আন্ডারে আলোচনা করবা, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, H+। এই 3জন বৃদ্ধি এবং হ্রাসের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস বাড়ে বা কমে। বুঝছো? সংক্ষিপ্ত আলোচনা। ওকে, আচ্ছা, এবার আমরা একটু রোগ শোকের দিকে চলে আসছি। আমরা ক্লাসের শেষ দিকে আছি, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এখন গল্পে গল্পে শিখে ফেলবো, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আমরা শ্বাসনালী সংক্রমণগুলোকে 2 ভাগে ভাগ করি, ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ, নিম্ন শ্বাসনালী সংক্রমণ। ঊর্ধ্ব শ্বাসনালীতে তুমি কি কি পাবা? তোমরা হসপিটালে একটা ডিপার্টমেন্ট দেখছো, ENT। ENT ফুল মিনিং হচ্ছে ইয়ার নোজ থ্রোট, বাংলায় বলে নাক কান গলা। ওকে, তাহলে নাক কান গলা আর সাইনাস মিলে ঊর্ধ্ব শ্বাসনালী, এগুলো উপর দিকে থাকে। দেখো, নাক কান গলা, গলা বলতে একদম গলার একদম নিচে না, মানে গলার এই পর্যন্ত, এখানে কি থাকে? ষড়যন্ত্র। তাহলে এই ষড়যন্ত্র পর্যন্ত ঊর্ধ্ব শ্বাসনালী। ট্রাকিয়া থেকে আবার তোমার নিম্ন শ্বাসনালীতে চলে যাবে, বুঝছো? আচ্ছা, এই তো মানে বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চল ছিল না, ওই অঞ্চলটুকু হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালী। তাহলে সাধারণ ঠান্ডা, উপর দিকে নাক জ্যাম হয়ে থাকে, তাই না? ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ। টনসিল কই আছে? উপর দিকেই আছে। টনসিলের প্রদাহ হলে এটা টনসিলাইটিস, সাইনাসের প্রদাহ হলে সাইনাসাইটিস।
যদি তোমার ল্যারিংস কি, ল্যারিংস হচ্ছে ষড়যন্ত্রের প্রদাহ হলে ল্যারিঞ্জাইটিস। অটাইটিস মিডিয়া, অটা মানে হচ্ছে কান, তাহলে কানের কোন কান, এক্সটার্না ইন্টারনা না মিডিয়া, মিডিয়া। তাহলে মধ্যকর্ণের প্রদাহ হলে, মধ্যকর্ণ বলতে কি কানের, তুমি বলবো ভাই কই কান তো আমার একটাই দেখি বা দুইটাই, কানের ভেতর, এটা তোমার বহিকর্ণ, বাইরের দিকের কর্ণ, এটার ভেতরে মধ্যকর্ণ, তার ভেতরে অন্তকর্ণ আছে, দেখাবো, সমস্যা নেই। ওকে, নিম্ন শ্বাসনালীতে তুমি কি পাবা, এই যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কাস আর হচ্ছে তোমার লাংস মানে ফুসফুস, এইগুলোর সংক্রমণগুলোকে তুমি বলবা নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। যক্ষা কই হয়, যক্ষা কি ষড়যন্ত্রে হয় না ফুসফুসে, ফুসফুসে, তাহলে যক্ষা নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, অবজেক্টিভের জন্য পড়াই দিলাম। ওকে, নিউমোনিয়া, নিউমোনিয়া মানে হচ্ছে ফুসফুসের প্রদাহ, নিউমোনাইটিসকে তুমি নিউমোনিয়া বলতে পারো। ওকে, ব্রঙ্কাইটিস ব্রঙ্কাসের প্রদাহ, বিভিন্ন ফ্লু এগুলো ফুসফুসকে অ্যাটাক করতে পারে। ওকে, একটা প্রশ্ন আসছিল সাইনাসগুলোর নাম, অবস্থান এবং প্রদাহ সম্পর্কে লিখো। তাহলে তোমার সাইনাস আছে হচ্ছে 4 রকমের। সাইনাস বলতে ফাঁকা জায়গা, তাহলে আমাদের বোনসের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে, আমি তোমাকে দেখাইতে চাই। তুমি একটু এই ফ্রন্টাল বোনের দিকে তাকাও, এটা হচ্ছে তোমার কপালের এই জায়গাটা, দেখো এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে। কি রঙে দেখাবো, সাদা রঙে দেখাই। এই যে এইখানে একটা ফাঁকা জায়গা আছে, দেখতেছো? এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, বুঝছো? তাহলে হাড্ডিগুলোর ভেতরে ভেতরে কিছু জায়গা আছে যেগুলো বায়ুপূর্ণ, নর্মালি এগুলোতে কি থাকে, বাতাস থাকে, এই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে সাইনাস। তাহলে 4 রকমের সাইনাস কি কি আমাদের, এই যে এই মানুষটার এখানে দেখতে পারো, ওর মাথায় এই যে এই দুইটা আছে না, এগুলো হচ্ছে ফ্রন্টাল সাইনাস। ফ্রন্টাল মানে তো বুঝো সামনের দিকে, কপালের যে হাড্ডিটা এটা হচ্ছে ফ্রন্টাল। ওকে, এই দুটো ফ্রন্টাল সাইনাস। আর গালের অঞ্চলের দুইটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। কি বলো? ম্যাক্সিলারি সাইনাস। আমাদের উপরের চোয়ালটার নাম হচ্ছে ম্যাক্সিলা, তো চোয়ালের এখানে আছে না, তাই এটা ম্যাক্সিলারি সাইনাস গেল। আর দুইটা, ওই দুইটা বুঝতে একটু কষ্ট হয় আমাদের, একটা হচ্ছে স্ফেনোয়েড সাইনাস আর এটা হচ্ছে এথময়েড সাইনাস। স্ফেনোয়েডটা কোনটা? স্ফেনোয়েডটা হচ্ছে বেসিক্যালি তোমার এইটা, এইখানে সাইনাস থাকে। স্ফেনোয়েড বোনসটাকে তুমি যদি দেখতে চাও, দেখানোর জন্য আমি যেটা করছি, একটা মাথার খুলি আছে আশেপাশে, আপাতত নাই, তাহলে মাথার খুলিকে এইভাবে কাটতে হবে, কেটে এই অংশটা ধরে তুলে ফেললাম, এরপর মস্তিষ্ককেও তুলে ফেললাম, তাহলে আমি মস্তিষ্কের ফ্লোর দেখতে পাবো না, মস্তিষ্ক যে ফ্লোরের উপর বসানো, ওই ফ্লোরে গেলে এই হলুদ রঙের যে বোনসটা দেখতেছো বাদুরের ডানার মতো, এটা হচ্ছে স্ফেনোয়েড বোনস। এই বোনসের মধ্যে একটা গহ্বর থাকে সাইড দিয়ে, ঠিক আছে, সাইড বরাবর, এটা হচ্ছে তোমার স্ফেনোয়েড সাইনাস। ওকে, 3টা হয়ে গেল, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, স্ফেনোয়েড। আর দুই চোখের মাঝখানে এখানে থাকবে হচ্ছে এথময়েড সাইনাস। দেখো এই যে এটার নিচেই তো চোখ আছে, তাই না, এখানে নিচেই চোখ আছে, চোখের মাঝখানে এই যে গোলাপি রঙে যেটা দেখাইছে এটা হচ্ছে এথময়েড, এখানে থাকবে এথময়েড সাইনাস। তাহলে দুই চোখের মাঝখানে এথময়েড সাইনাস, দুই চোখের উপরে কি ফ্রন্টাল। ওকে, আর এটার নিচেই ভাই বলছে, এটা তো উপর থেকে টপ ভিউ, তাই না, তো টপ ভিউ নিলে এটা নিচেই তো চোখ আছে, দুই চোখের মাঝখানে হচ্ছে এই এথময়েড সাইনাস। চোখের পেছনে কোনটা বলো, চোখের পেছনে কোনটা হইলো? স্ফেনোয়েড সাইনাস। গালে ম্যাক্সিলা সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। তাহলে আমরা কি এগুলার নাম এবং অবস্থান শিখে ফেললাম? চোখের উপরে ফ্রন্টাল, চোখের পেছনে স্ফেনোয়েড, এই যে চোখ, চোখের পেছনে স্ফেনোয়েড, দুই চোখের মাঝখানে এথময়েড, পারা যাচ্ছে। গাল অঞ্চলে ম্যাক্সিলারি। প্রদাহ, তাহলে প্রদাহ সম্পর্কে লিখতে বললে কি বলবা? নর্মালি এগুলোতে বাতাস থাকে, কিন্তু জীবাণুর আক্রমণে বা অন্যান্য কারণে এটার ভেতরে যদি পুঁজ জমে, হ্যাঁ, এই জায়গাটা যদি একটু ভেতরটা যদি একটু ফুলে যায়, পানি জমে, তখন এটাকে আমি বলবো সাইনাসের প্রদাহ। এই পারবো না লিখতে? তাহলে 4 ধরনের প্যারা নেজাল সাইনাস। প্যারা মানে মানে চারদিকে মনে করো, আর নেজাল মানে হচ্ছে নাক, তাহলে নাকের চারদিকে যে সাইনাস থাকে 4 ধরনের, নামগুলো পারবা না, লেখা আছে। 2 রকমের সাইনোসাইটিস হয়, যদি এই সাইনোসাইটিসটা মানে তোমার আগে কখনো হয় নাই, হইলো, এবং এটা ধরো 8 সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেল, বুঝছো, 4 থেকে 8 সপ্তাহ, তাহলে তুমি এটাকে বলবে অ্যাকিউট সাইনোসাইটিস। অ্যাকিউট মানে হচ্ছে ব্যাপারটা তীব্র কিন্তু তাৎক্ষণিক, মানে হবে আর ভালো হয়ে যাবে। কিছু পেশেন্ট আছে যারা দীর্ঘকাল এই রোগে ভুগছে, 2 দিন পরে ভালো হয়, 2 দিন পর পর আবার সাইনোসাইটিস হয়, আবার ওষুধ খায়, আবার যায়, আবার হয়, এরকম, ওইগুলোকে আমরা বলি ক্রনিক সাইনোসাইটিস, যে 8 সপ্তাহের বেশি সময় ধরে এই রোগটায় ভুগতেছে বা আক্রান্ত হচ্ছে বারবার, তখন এটাকে বলি ক্রনিক, বুঝছো, এটা 8 সপ্তাহের বেশি সময় জুড়ে থাকবে। আর অ্যাকিউট হলে 4 থেকে 8 সপ্তাহ, এই সময়কালটা ইম্পর্টেন্ট, পারবো? ওকে, তাহলে নর্মাল সাইনাসে কি থাকবে? বাতাস,
আক্রান্ত সাইনাসের ভেতরে পুঁজ, পানি এগুলো থাকতে পারে। তুমি বলতে পারো ভাই এগুলোতে যাবে কেমনে? এগুলো আসলে আমাদের নাকের সাথে, চোখের সাথে সবভাবেই কানেক্টেড, বুঝছো? আমাদের নাকের সাথে সাইনাসগুলো কানেক্টেড। কি কারণে সাইনোসাইটিস হতে পারে? তোমার বইতে অনেক কারণ লেখা আছে, আমি এটাকে সংক্ষিপ্ত আকারে একটু ছোট করে লিখছি, হ্যাঁ, যেন তোমরা পরীক্ষাতে আসলে একটু টুকটাক লিখতে পারো। তো প্রথমেই তো তোমার যে কোনো কিছুর জন্যই জীবাণুর মধ্যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলোর আক্রমণে বেশ কিছু নামও বইতে দেওয়া আছে। যারা ভালো পারো তারা ওইগুলো লিখবা। ওয়ান শট ক্লাসে আমরা ওই অত ডিটেলস আলোচনায় যাচ্ছি না। পলিপটা কি জিনিস? নাকের মধ্যে অনেক সময় মাংস বাড়ে, তোমরা শুনছো, ওইটাকে পলিপ বলে, তাই না? মানে একটা পিন্ডের মতো মাংস যদি বাড়ে, ওই পলিপ। ওই পলিপের জন্যও রাস্তা ব্লক হয়ে, ধরো পলিপ দিয়ে সাইনাসের যে মুখটা ওইটা ব্লক হয়ে গেল, তাহলে সাইনাসের ভেতরে বিভিন্ন সিক্রেশন থাকে, ওইগুলো বের হয়ে আসতে পারে না, সেগুলো জমে জমে এখানে পুঁজ বানায়, ঝামেলা করে, তখন এখান থেকে সাইনোসাইটিস হতে পারে। দাঁতের ইনফেকশন, সব কিন্তু লজিক্যাল, তুমি একটু জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করলে পারবা। দাঁতের সাথে ম্যাক্সিলার সম্পর্ক আছে না? তোমার ম্যাক্সিলা বোনসটার মধ্যে দাঁত আছে না? তাহলে এই দাঁতের ইনফেকশন উপর দিকে ছড়াই গিয়ে তোমার সাইনাসের মধ্যে চলে যেতে পারে না? দাঁতের ইনফেকশন সাইনোসাইটিস হতে পারে। ইউস্টেশিয়ান নালীর সমস্যা। ইউস্টেশিয়ান নালীটা কি? যেই নালী দিয়ে তোমার মধ্য কর্ণ গলবিলের সাথে রিলেটেড, এটাই একটা সমস্যা, ইউস্টেশিয়ান নালী। এটা দিয়ে সাইনোসাইটিসও হবে, এটা দিয়ে অটাইটিস মিডিয়া হইতে পারে। তোমার বইতে যে দুইটা রোগ আছে, দুইটা রোগই এই ইউস্টেশিয়ান নালীর সমস্যার কারণে হইতে পারে। অনেকের নাকের হাড় বাঁকা থাকে, এটার জন্য হতে পারে। টনসিল বড় হয়ে গেলে হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস দিয়ে হতে পারে। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে, আচ্ছা এটা নিয়ে আমরা জেনেটিক্স চ্যাপ্টারে আলোচনা করব, ঠিক আছে? আমাদের দেশে খুব কম দেখা যায়, বাইরের দেশগুলোতে এই রোগটা বেশি। আচ্ছা, লক্ষণ কি? সাইনোসাইটিস হলে কি হবে? নাক থেকে তরল পড়বে, মানে সর্দি লাগবে, তাই না? এবং মানে সবচেয়ে প্রধান লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। সাইনোসাইটিস হলে মাথা ব্যথা করবে, খুব ভার লাগবে, ওকে? এবং সাইনোসাইটিস হলে আমরা কি বলে, প্লেন জার্নি এগুলা করতে আসলে মানা করা হয়, তখন প্রেশারের তারতম্যের কারণে এগুলো আরো বেশি হয়। দাঁত ব্যথা, দাঁতের ইনফেকশন, দাঁত ব্যথা দুইটাই থাকবে, আর কাশি, ঠিক আছে? তাহলে প্রধান লক্ষণ হচ্ছে মাথা ব্যথা। নাক থেকে তরল গড়ায় পড়বে, মাথা ব্যথা, তাহলে কি মাথা ব্যথা করবে, দাঁত ব্যথা করবে, কাশি থাকবে, আর নাক থেকে তরল, সর্দি লাগলে কি তরলও পড়বে, আবার কাশিও থাকবে না, আর দুইটা ব্যথা হয়ে গেল। জটিলতা কি হইতে পারে? আচ্ছা, এটা হচ্ছে অরবিটাল সেলুলাইটিস, ওকে? অরবিটাল অথবা পেরি অরবিটাল সেলুলাইটিস হইতে পারে। এটার ব্যাপারটা কি? চোখের সেলুলাইটিস হচ্ছে তোমার এই ত্বক এবং ত্বকের নিচে যে টিস্যু আছে এগুলার প্রদাহ, বুঝছো? তো চোখের চারপাশটা হচ্ছে তখন লাল দগদগে হয়ে ঘা হয়ে যাবে, এটাকে সেলুলাইটিস বলে। এটাকে পেরি অরবিটাল সেলুলাইটিস বলবা, চোখের চারপাশটাকে। যেহেতু চোখের আশেপাশে অনেকগুলো সাইনাস, তো এগুলার সংক্রমণ যদি চোখের চারপাশে ছড়ায় পড়ে, তখন এটাকে পেরি অরবিটাল সেলুলাইটিস বলবা, ওকে? চলে আসি অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া বলতে কি বুঝো? তুমি বলবা যে মধ্য কর্ণের প্রদাহকে অটাইটিস মিডিয়া বলে, হ্যাঁ। আর এটি তো বলতে কি বুঝো বললে আসলে তেমন কিছু বলার থাকে না আমাদের। আচ্ছা, তারপরে তুমি লক্ষণ, কারণ এগুলো 2-4টা লাইন লিখে দিতে পারো, আমি যেটা বলছি তোমার জন্য। অটিটিস মিডিয়া হলে তুমি কিভাবে বুঝবে একটা বাচ্চার অটিটিস মিডিয়া হয়েছে? প্রথম সমস্যা হচ্ছে যে এই বেটা কানে শুনবে না, দেখবে যে টিভির সাউন্ড অনেক বাড়াই দিয়ে রাখছে, হ্যাঁ, কারণ ও কম শুনে। ওকে ডাকলেও 2-4 ডাকে শুনে না, তারপরে মাথা ফেরায়। তো তখন কি হয় আসলে ওর ওর যেটা হয়, এই যে নালীটা, এটার নাম ইউস্টেশিয়ান নালী। এই ইউস্টেশিয়ান নালী এই মধ্যকর্ণ থেকে বের হয়েছে, এরপর এটা কই গেছে বলো? গলবিল। গলবিল তো তোমাকে শুরুর অংশে দেখাইছি, সেইখানে। ওর দেখো এটা লাল দগদগে হয়ে ফুলে গেছে, হয়ে ফুলে কি এটা ব্লক করে দিছে, একদম ব্লক করে দিয়ে এখানে কিছু তরল বা পুঁজ জমছে, তাই না? এই ছবিটাও দেখো সেম অবস্থা। এটা একটা নর্মাল ইস্টিশিয়ান টিউব, কি সুন্দর ক্লিয়ার রাস্তা। এটা হচ্ছে একটা আক্রান্ত ইস্টিশিয়ান টিউব। দেখো প্রদাহে হলে যেটা হয়, লাল হয়ে যায়, জায়গাটা ফুলে যায়। দেখো এখানে দেখা যাচ্ছে মেমব্রেনটা ফুলে গেছে, ফুলে গিয়ে রাস্তা ব্লক করে দিচ্ছে এবং একদম পুঁজ দিয়ে ভরে গেছে। এবং ওর যে টিম্পেনিক মেমব্রেন মানে হচ্ছে কর্ণপটহ, মানে যেটা কানের পর্দা, এটার উপর দেখো কি পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে, তাই না? ফ্লুইডটা অনেক চাপ দিচ্ছে। আর এখানে দেখো নর্মাল এরকম। এগুলো হচ্ছে আমাদের ম্যালিয়াস ইনকাস স্টেপিস। স্টেপিস হচ্ছে সব থেকে ছোট্ট হাড্ডি আমাদের দেহের, নখের থেকেও ছোট্ট অনেক, বুঝছো? অনেক ছোট্ট হাড্ডি, ওকে? তো অটিটিস মিডিয়া হলে এইটা হয়, মধ্যকর্ণের প্রদাহটা। আর যারা পশ্চাৎ, সরি কি বলবো, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ চিনো না, তাদেরকে বলি এই যে এই কানের পর্দার আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের বহিকর্ণ, ওকে? আচ্ছা, এইখান থেকে কানের পর্দা থেকে নিয়ে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে মধ্যকর্ণ। আর এই যে পেঁচানো জিনিসটা দেখতেছো, এটার নাম হচ্ছে ককলিয়া। এই ককলিয়াটা হচ্ছে আমাদের অন্তকর্ণ, ওকে? অন্তকর্ণ পারা যাবে, ওকে?
তাহলে বলো, এখানে একটা প্রশ্ন, মধ্যকর্ণ আর গলবিল এদের মধ্যে কানেকশন মেনটেন করে কে? এদের মধ্যে কানেকশন মেনটেন করবে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, তাই না? এখানে দুই রকমের অডাইটিস মিডিয়া পাবা, অ্যাকিউট আর ক্রনিক। তাহলে অডাইটিস মিডিয়া বলতে কি বুঝো সেখানে তুমি এটাও লিখে দিতে পারো যে এটা দুই রকমের হয়, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট হলে এটা কতদিন থাকবে? এটা 2 থেকে 4 সপ্তাহ। এক এক রোগের ক্ষেত্রে ডিউরেশন কিন্তু এক এক রকম। সাইনোসাইটিসের ক্ষেত্রে অ্যাকিউট হলে ছিল কত বলো? 4 থেকে 8 সপ্তাহ। এটাতে কিন্তু 2 থেকে 4 সপ্তাহ। আর যদি 4 সপ্তাহের বেশি হয়, 4 সপ্তাহ মানে 1 মাস আর কি, মানে 1 সপ্তাহের বেশি সময় জুড়ে এটা আসছে এবং ঘন রিপিটেডলি সে আক্রান্ত হয় এটা দিয়ে, তখন এটাকে তুমি ক্রনিক অডাইটিস মিডিয়া বলবা। এখানেও একটা কারণ হচ্ছে জীবাণু, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো। তারপর ইউস্টেশিয়ান ফুলে বন্ধ হয়ে গেছে, ওই ইউস্টেশিয়ান টিউবের সমস্যার জন্য সাইনোসাইটিসও হইতে পারে, অডাইটিস মিডিয়া হইতে পারে। তাহলে কারণ বলতে গেলে জীবাণু এবং ইউস্টেশিয়ান টিউব এই দুইটা চলে আসবে, তাই না? আচ্ছা, অ্যাডিনোয়েড ফুলে গেলে, অ্যাডিনোয়েড হচ্ছে একটা লসিকা, মানে কি বলবো আসলে, গ্রন্থি, ঠিক আছে? লসিকা গ্রন্থি, এটা ফুলে গেলে ওইটা হতে পারে, এটা ফুলে গিয়ে ইউস্টেশিয়ান টিউব ব্লক করে দিতে পারে। মাতৃদুগ্ধ পান না করালে ইমিউনিটি কম থাকবে বাচ্চার, এবং ইমিউনিটির অভাবে অন্যান্য জীবাণু তাকে সহজে আক্রমণ করবে এবং তার অটাইটিস মিডিয়া বানাই দিবে। বাচ্চাদের কিন্তু খুবই কমন, বুঝছো? কাদের বেশি হয়ে গেলে একটু রিডিং পড়বা। ছোট বাচ্চাদের বেশি হয়, যারা ওই যে ডে কেয়ার সেন্টারগুলোতে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে, অন্যদের থেকেও জীবাণু সংক্রমণ হয়ে আক্রান্ত হতে পারে। ধূমপায়ী এবং অধূমপায়ী ফুসফুসের তুলনা। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা এখানে বেশ কিছু ছবি তোমাকে দেখাচ্ছি, এক্স-রে। এরপর হচ্ছে, তাহলে তুমি একটু আগে দেখো, যারা আমার মতো ভালো মানুষ আছো তাদের ফুসফুস এরকম, ঠিক আছে? নিজেকে ভালো মানুষ বলছি কারণ এটা মনে হয় ডিজার্ভ করি, তাই না? আর স্মোকিং কোনোভাবেই ভালো হতে পারে না। এই তোমার এক স্মোকিং এর জন্য তুমি মনে করতেছো আমার টাকায় আমি স্মোক করছি, কি আসে যায়? অনেকে আছে পাবলিকলি স্মোক করে, এবং আমার জন্য এটা খুবই কষ্টকর একজন নন স্মোকার হিসেবে। এই ধূমপানের মানে আমি যখন পরোক্ষভাবে স্মোক করতে হয়, দুই রকমের স্মোকিং আছে, একটা হচ্ছে সক্রিয়, একটা নিষ্ক্রিয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো অ্যাক্টিভ হচ্ছে তুমি নিজে মানে সিগারেট খাচ্ছ, আর প্যাসিভ হচ্ছে যে আরেকজন খাচ্ছে সেটা তুমি বাধ্য হচ্ছ খাওয়ার জন্য। তো এই আর কি, প্যাসিভ স্মোকিং খুবই বিরক্তিকর। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম তোমাকে, তুমি মনে হয় যে ভাবছো যে আমি তো আমার টাকায় খাচ্ছি, তাতে কি, আমি তো রুমে বন্দি হয়ে খাচ্ছি। দেখো, তোমার এক সময় ফ্যামিলি হবে, তাই না? এবং তোমার ফ্যামিলি তোমার উপর আসলে ডিপেন্ড করবে। তুমি দেখবে তোমার বয়স যখন 40 হয়েছে, 45 হয়েছে, অথবা 50 হয়েছে, তখনই দেখা যাবে যে লাং ক্যান্সার বা কোনো না কোনো একটা সিওপিডি বা ফুসফুসের কোনো না কোনো একটা রোগ তোমার ধরা পড়ে যাবে। যারা দীর্ঘ 20 বছর ধরে সিগারেট খায়, ঠিক আছে, তাদের ফুসফুসে একটা না একটা রোগ ধরা পড়বেই। তো মানুষ তো এরকমই 20 বছর থেকে শুরু করে, আর 20 বছর সিগারেট খেলে 40 হইলো, তখনই দেখা যায় সমস্যা দেখা গেছে, বুঝছো? তো তখন খুব মানে স্যাড রিয়েলিটির মধ্যে পড়তে হয়। তখন মনে হয় যে কেন খাইলাম আসলে। তো এর আগেই চলো আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করি, আমরা এগুলো থেকে সরে আসি, অন্যদেরকে মোটিভেট করি। তুমি বড় হচ্ছ, সামনে আরো প্রস্তাব আসবে যে বন্ধু, 1 টানে 2 টানে কিছু হয় না, কিন্তু তোমাকে শক্ত হাতে এটা দমন করতে হবে, বুঝছো? নিজেকে ভালো থাকতে হবে, এবং এইটার একটা ফ্লেক্স, আমি যেরকম নিলাম ওইরকম তোমারও নিতে হবে কোনো এক কালে। ওকে, আচ্ছা। নর্মাল লাংস আর স্মোকার লাংস দেখেই তো ইচ্ছে করে না স্মোক করার সময়। এটা দেখবা সিগারেটের গায়েও হচ্ছে ছবি থাকে, তাই না? স্মোক করলে কি হবে, তাও মানুষ এটা দেখে না। তো তোমরা একটু ভালো মতন দেখো, কে নিজের একটা অঙ্গকে এরকম করে পচাইতে চাইবে? কিভাবে বেঁচে থাকবা তুমি এরকম একটা কালো হৃদয় নিয়ে, হৃদয় না আসলে ফুসফুস নিয়ে, তার থেকে এরকম পিঙ্কিশ কালারের ফুসফুস নিয়ে বেঁচে থাকি, বুক ভরে শ্বাস নেই, জীবন সুন্দর। তাহলে এটা নর্মাল লাংস, যেটা একটু পিঙ্কিশ কালারের, আর কালো রঙের হলে সেটা হচ্ছে স্মোকার লাংস। এবার তোমাকে প্রশ্নে খেয়াল করতে হবে যে প্রশ্নে আসলে কি বলছে। ধর প্রশ্নটা যদি এমন হয় যে ধূমপায়ীদের ফুসফুসের রং কেমন, উত্তর হবে কালো। আর যদি প্রশ্ন আসে ধূমপায়ীদের ফুসফুসের এক্স-রে কেমন হবে, ওইখানে যদি কালো দাও তাহলে ভুল হবে, কারণ এক্স-রে আর নর্মাল রং সেম না। যেটা নর্মালি কালো, এটা এক্স-রেতে সাদা আসবে। সাদা আসবে কেন, মানে পুরোটা সাদা আসবে এরকম না, মানে যেখানে ধরো ক্যান্সার হয়ে গেছে, টিউমার হয়ে গেছে, সেটা সাদা চলে আসবে। আর আমাদের এটা তো পিঙ্ক, বাট এক্স-রে করলে এটা যেহেতু বায়ুপূর্ণ, বায়ুপূর্ণ জায়গাগুলো কালো আসে, বুঝছো? তাহলে আমাদের যারা সাধারণ স্বাভাবিক তাদেরটা কি আসবে, কালো। তাহলে এটা একটা স্বাভাবিক চেস্ট এক্স-রে। উনি স্মোকার না, উনি ভালো, ঠিক আছে? দেখো কি সুন্দর, দুই পাশে দুইটা লাংস, বর্ডারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে কালো। এই ব্যাটার কি সমস্যা? এই ব্যাটার তো মনে হচ্ছে লাংসটা ছোট হয়ে গেছে,
আসলে যেটা হয়েছে ওর ওর আসলে এই যে নিচের অংশটুকু আছে না, এটা আছে কিন্তু এখানে আসলে পানি জমছে। প্লুরার প্লুরার পর্দার ফাঁকে প্লুরার দুইটা লেয়ার আছে, তুমি জানো, প্যারাইটাল আর ভিসেরাল। ওই প্যারাইটাল ভিসেরাল দুইটা লেয়ারের মাঝখানে যে প্লুরাল ফ্লুইড থাকে, প্লুরাল ফ্লুইড তো নর্মালি অল্প থাকে, বাট কোনো একটা কারণে ওর এখানে বেশি পরিমাণে পানি জমছে। তখন এটাকে আমরা কি বলি? প্লুরাল ইফিউশন। বুঝছো? তো পানির মধ্য দিয়ে যখন এক্সরেটা যায়, এক্সরে আসলে কি একটা রশ্মি, আলোক রশ্মি, তাই না? পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় সে আসলে বাধা পেয়ে যায় এবং সেই জায়গাটা সাদা আসে। বাতাসে সে বাধা পায় না, সেই জায়গাটা কালো থাকে, এই আর কি। এটা দেখো তো কি হয়েছে, এটা কি নর্মাল মনে হচ্ছে নাকি অ্যাবনর্মাল মনে হচ্ছে? তুমি যদি খেয়াল করো উনার ফুসফুসের এই জায়গাটা একটু দেখো, সবাই কি দেখছো? আমি তো দেখতে পাচ্ছি এই জায়গায় একটা মাস, মানে শক্ত কিছু একটা আছে যেটা এক্সরেকে যাইতে দেয় নাই, এক্সরে বাধাপ্রাপ্ত হয়েছে। বুঝছো? তাহলে এই জায়গায় একটা টিউমার বা ক্যান্সার আছে। ওকে, তাহলে এটাও একটা ধূমপায়ীর ফুসফুসে এরকম জিনিস তুমি খুঁজে পাবা, কারণ ওদের ক্যান্সার হওয়ার রেট অনেক বেশি। ওমা, ওনার কি সমস্যা? ওনার সমস্যা কি? ওনার কি ফুসফুস একটা? একটা ভিডিও দেখছিলাম অনেক আগে, একজন মহিলা বলতেছে যে বাবাই কইছে আমার একটা লাংসও নাই, কিন্তু আমি এখনো বেঁচে আছি। বাংলাদেশে এই একজন বাবা হইতে পারলে তোমার জীবন, মনে করো যে তোমার সবাই এত অগাধ বিশ্বাস করবে। মানে ওনার বাবা বলছে যে ওনার একটা লাংসও নাই কিন্তু উনি বেঁচে আছে। যাই হোক, তাহলে এই লোকটার কি, উনি কি একটা লাংস দিয়ে বেঁচে আছে? ব্যাপারটা এরকম না, উনারও আসলে কি আছে বলো, উনারও দুইটা লাংস আছে, বাট এখানে কি হয়েছে বলো, এই পাশে পুরো লাংসের পুরো পর্দাটাই পানি দিয়ে একদম পূর্ণ হয়ে আছে, পুরোটাই পানি দিয়ে পূর্ণ। এই জন্য এটা এক্সরেতে দেখাই যাচ্ছে না, প্লুরাল ইফিউশন হয়েছে খুব ম্যাসিভ। বুঝছো? আচ্ছা, চলো আমরা পার্থক্য পড়ে ফেলি, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ধূমপায়ী অধূমপায়ীর এক্সরে কেমন হবে? আকৃতির ক্ষেত্রে যদি আসো, অধূমপায়ীর এক্সরে কেমন হবে বলো? আকৃতি কেমন হবে? স্বাভাবিক, তাই না? এটা স্বাভাবিক আকৃতি হবে। আর ধূমপায়ীর এক্সরে কেমন হবে? এক্সরে আকৃতি কেমন হবে? এইটা একটু বড় হবে স্বাভাবিকের থেকে। অ্যাকুরেটলি বইতে কি বলছে আমি একটু দেখে বলি তারও আকৃতিটা। হ্যাঁ, মানে ফুসফুসের আকার বৃদ্ধি পায়, এটাই, মানে আকারটা একটু বড় দেখা যাবে ফুসফুসের। ওকে, রঙের ক্ষেত্রে আসো, অধমপায়ীর ফুসফুসের রং কেমন? এক্সরে, কিন্তু আমরা এক্সরেটা লিখতেছি, তাহলে অধমপায়ীর ফুসফুসের এক্সরে রং কেমন হবে? কালো, পুরোটা জুড়ে ফুসফুসটা কালো দেখা যাবে। ধূমপায়ীর ফুসফুস এক্সরেতে কেমন দেখবা বলো? এটা সাদা, সাদাটে, বা মানে সাদা সাদা ছোপ, বিভিন্ন রকম দেখা যেতে পারে। বুঝছো? আচ্ছা, একদম ক্লিয়ার কালো দেখবা না। অ্যালভিলাসের সংখ্যা অধমপায়ীর ফুসফুসে কেমন থাকবে? বেশি থাকবে, যদিও এটা এক্সরেতে তুমি বুঝতে পারবা না। এক্সরে কি আর অ্যালভিলাস গোনা যাবে? না, মানে এক্সরে দেখে বুঝে যাবে যে এত সুন্দর এক্সরে, পুরোটা ফুসফুস কালো কালো দেখা যাচ্ছে, তার মানে এখানে অ্যালভিলাস ভালো আছে, বাতাস ভালো আছে। আর ধূমপায়ীর ফুসফুসে এক্সরেতে কি দেখবা? এটা তো একটু সাদাটে হয়ে যাবে, ফুসফুসে অ্যালভিলাস গুলো নষ্ট হয়ে যাবে। বুঝছো? তাহলে অ্যালভিলাস কেমন থাকবে? এখানে কম। সিলিয়া, সিলিয়া কি জিনিস? আমাদের ট্রাকিয়াতে, বুঝছো, যে কোষগুলো থাকে আমি তোমাকে দেখাইছি, ওইগুলাকে কি বলছে ভাই? ধরো এটা ট্রাকিয়া, এখানে কিছু এরকম কলামনার এপিথেলিয়াম আছে। ওকে, স্তম্ভাকৃতি কিছু কোষ আছে, এদের মাথায় ছোট্ট ছোট্ট সিলিয়া থাকে। সিলিয়া মানে কি? সিলিয়া মানে হচ্ছে আসলে কি বলবো, আসলে ফ্লাজেলার থেকে একটু ছোট, ঠিক আছে, মানে লোমের মতো, বাট কোষের উপরে থাকতেছে, মানে বুঝতেই পারতেছো, খুবই পাতলা, খুবই ছোট্ট। তো এই সিলিয়াগুলো নর্মালি এরকম করে মুভ করতে পারে, এবং কোনো কিছু ধরো এখানে তোমার কফ জমলো বা কিছু, তোমার কফ ধরো বুকে জমলো, এটা উঠে আসে না উপর দিয়ে কাশির মাধ্যমে বলো, এটা তো আস্তে আস্তে উপর দিকে উঠে আসে। তো সিলিয়াগুলো নড়ে নড়ে এই জিনিসগুলো ক্লিয়ার রাখে অলওয়েজ, মিউকাস জমতে দেয় না, ঠিক আছে, কফ জমতে দেয় না। যে স্মোক করে তার এই সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়, অবশ হয়ে যায়, স্মোক করলে সিলিয়া অবশ হয়ে যায়। বুঝছো? একটা সিগারেটের শলাকার মধ্যে 4000 কেমিক্যাল থাকে, 4000 রকমের। তো এইগুলা এই সিলিয়াগুলোকে অবশ করে দেয়, তখন তাদের বুকের মধ্যে অলওয়েজ কি খক খক কাশি লেগেই থাকে, কফ জমেই থাকে। বুঝছো? তাহলে সিলিয়া এখানে অধমপায়ীদের কেমন থাকবে বলো? স্বাভাবিক, তাই না? আর এখানে কি থাকবে বলো? অবশ, অধমপায়ীদের অবশ। এগুলা কি এক্সরেতে বোঝা যাবে? না, এক্সরে থেকে আর এই ছোট ছোট সিলিয়া বোঝা যাবে? যাবে না। তাও তোমার বইতে লিখছে 4 নাম্বার প্রশ্ন যদি আসে 8টা পয়েন্টে দেওয়া তোমার উচিত, তাই না? তোমার বইতে 8টা পার্থক্যই আছে, তো 8টাই দিয়ে দেওয়ার চেষ্টা করবা যেন ফুল মার্কস পাও। এরপর এগুলা বলো, এমফাইসেমা, ক্যান্সার বা টিউমার, প্লুরাল ডিফিউশন, এগুলো সব রোগ শোক।
অধূমপায়ী স্বাভাবিক ফুসফুসে এগুলো থাকবে না। কোথায় থাকার সম্ভাবনা আছে বলো? এই ধূমপায়ীর ফুসফুসে এমফাইসেমা, ক্যান্সার, টিউমার, পানি জমে থাকা, এগুলো দেখার সম্ভাবনা প্রবল। হৃৎপিণ্ডের প্রচ্ছায়া এখানে কি থাকবে? স্বাভাবিক। স্বাভাবিক ফুসফুসে স্বাভাবিক থাকবে, হৃৎপিণ্ডের যে ছায়াটা, বুঝছো? তো এখানে যেহেতু ফুসফুস বড় হয়ে যাচ্ছে, তাহলে হৃৎপিণ্ডের ছায়াটা কেমন হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ফুসফুসটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের ছায়াটা ছোট হয়ে যাবে। এই তো বলো, পার্থক্য আসলে লিখতে পারবো? এরকম একদম চোখে আঙুল দিয়ে 8টা পার্থক্য লিখে দিব, 4-এ 4 পেয়ে যাব। ওকে, পারবো? ধূমপান জনিত কিছু জটিলতা দেখি, চলো। ওকে, কিছু জটিলতা। দাঁড়াও, আমরা প্রায় শেষ দিকে ক্লাসের, খেয়াল করো। প্রথমে হচ্ছে এমফাইসেমা। 2 নম্বর প্রশ্ন আসতে পারে, এমফাইসেমা বলতে কি বুঝো? এমফাইসেমা হলে যেটা হয়, এটা ছবিটা আমি তোমাকে দেখাই। দেখো, এটা হচ্ছে ফুসফুসের অ্যালভিউলাস, নর্মাল অ্যালভিউলাস। আর এটার অবস্থাটা দেখো, স্মোক করে এটার যে প্রাচীরগুলো ছিল, কোন প্রাচীরগুলো? এই যে এটা সবুজ রঙে যে প্রাচীরগুলো দেখাচ্ছি, দেখো এই প্রাচীরগুলো সব নষ্ট হয়ে গেছে, এই প্রাচীরগুলো সব ফেটে গেছে। দেখো এখানে কি আর এগুলো আছে? এখানে শুধু এই একটা প্রাচীরই আছে, ভেতরে আর কোনো প্রাচীর নেই। তাহলে অ্যালভিউলাসের এই ছোট ছোট প্রাচীরগুলোকে, মানে এই ফেটে যাওয়াকে, এটাকে আমরা এমফাইসেমা বলছি। এমফাইসেমা হলে অ্যালভিউলাসের কি হয় বলো? মানে গ্যাস এক্সচেঞ্জের তল এটা কমে যায়। গ্যাস এক্সচেঞ্জ কেন কমে যাবে তলটা? ধরো আগে তোমার অ্যালভিউলার থলিটা ছিল এরকম, দেখো এখানে কতখানি কালি খরচ হইলো, সারফেস এরিয়া অনেক বেশি না, এখানে অনেক বেশি। এটা যখন এমন হয়ে যাবে, তখন সারফেস এরিয়া কম, গ্যাস এক্সচেঞ্জ হওয়ার সুযোগ কম, বুঝছো? তাই ফুসফুসের মাঝখানে অ্যালভিউলাস গুলো ফেটে গিয়ে এরকম ফাঁকা স্থান সৃষ্টি হলে সেটাকে বলি এমফাইসেমা। এই হেলদি লাঙে যে এরকম করে অ্যালভিউলাস আছে মনে করো, আর এমফাইসেমা হইলে দেখো এই যে, দেখছো এরকম গহ্বর তৈরি হয়ে যাবে। স্মোক করলে এরকমটা হবে। এমফাইসেমা ডান। ওকে, তারপর কি আছে? ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসের প্রদাহ, যক্ষা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে ফুসফুসে এই রোগটা সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা। ফুসফুসে ক্যান্সার। প্লুরিসি, প্লুরিসি মানে হচ্ছে প্লুরাইটিস। প্লুরাইটিস মানে কি? যে কোনো নামের শেষে আইটিস থাকলে সেটাকে কি বলি আমরা? প্রদাহ বলি, তাই না? তো এই প্রদাহকেই আমি, প্লুরাইটিসকেই আমি প্লুরাইসি বলতে পারি, একই জিনিস। ফাইব্রোসিসে কি হয়? ফুসফুসটা নর্মালি স্পঞ্জের মতো না, এই স্পঞ্জের মতো এই ফুসফুসটা আসলে কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ফাইব্রোসিস। হার্ট অ্যাটাক, ধূমপানজনিত জটিলতা যেহেতু, তাহলে হার্ট অ্যাটাকও একটা জটিলতা। মানে ধূমপান সব রোগের রিস্ক আসলে তোমার বাড়াই দিবে। উদ্গারী কাশি, এক ধরনের কাশি, বুকে ব্যথা, এগুলো সব ধূমপান থেকে হবে। কোভিড-19, যারা স্মোকার তাদের এগুলো হওয়ার চান্স বেশি, তাই তো? আচ্ছা, তো এই তো মোটামুটি এটাই, আর তো কিছু নাই। তাহলে তো আমরা মোটামুটি পড়ে ফেললাম। আমরা এখন একটু যাব ক্রস চেক দেওয়ার জন্য, যে আমরা কি এই প্রশ্নগুলো আসলে পড়েছি কিনা, নাকি কিছু বাকি রেখেছি। চলো, অ্যালভিউলাসের গঠন পড়েছি, পড়লে আমরা সবুজ কালারে টিক দিব, পড়েছি এটা। ফুসফুসের গঠন শুরুতেই পড়ে ফেলেছি। শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম পড়েছি। নিয়ন্ত্রণটা যে হয় স্নায়বিক এবং রাসায়নিক, সেটা পড়েছি। সাইনাসগুলির নাম, অবস্থান ও প্রদাহ ব্যাখ্যা করেছি। শ্বসন বৃক্ষ অঙ্কন এঁকেছি। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন খুব ভালো মতো পড়েছি। ফুসফুস ও টিস্যুতে গ্যাস এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে, পার্শিয়াল প্রেসারের হিসাবটা পড়েছি। ধূমপায়ী অধূমপায়ী ফুসফুস তুলনা করেছি। হিমোগ্লোবিনের ভূমিকা পারবো। সাইনোসাইটিস অটিটিস মিডিয়া প্রতিরোধ প্রতিকার কিভাবে করবা সেগুলা। আচ্ছা, অটিটিস মিডিয়ার প্রতিরোধ প্রতিকারের ক্ষেত্রে যদি তোমাকে একটু বলি, দাঁড়াও ছবিতে যাই। আচ্ছা, প্রতিরোধটা তো সহজ, বুঝছো? প্রতিরোধ হচ্ছে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, শিশুদের দেখে শুনে রাখতে হবে, ঠিক আছে? আর প্রতিকার কি করতে পারো? এখানে এখানে যেটা করা হয়, একটা সার্জারি করা হয় মিরিঙ্গোপ্লাস্টি নামে বা মাইরিঙ্গোপ্লাস্টি নামে, এটার নামটা একটু জেনে রাখতে পারো। মাইরিঙ্গোপ্লাস্টিতে যেটা করা হয়, এখানে একটা, আচ্ছা আগে মাইরিঙ্গোপ্লাস্টি না, আগে হচ্ছে টিম্পেনোস্টমি টিউব লাগানো হয়, বুঝছো? যার ধরো অটিটিস মিডিয়া হয়েছে, তার কানে সবসময় পুঁজ জমে থাকে, পুঁজ ক্লিয়ার না করলে মানে জায়গা ক্লিয়ার হবে না, পুঁজ তৈরি হবে আর এই পুঁজ দিয়ে ব্লক থাকবেই। তখন ডাক্তার কি করতে পারে? কানের পর্দায় একটা এরকম ছোট্ট টিউব লাগাই দিতে পারে, ফুটা করে এনে একটা টিউব লাগাই দিল। এতে লাভ কি হবে? যা পুঁজ জমবে এটা কান দিয়ে বেরোয় আসবে। হ্যাঁ, যদি এটা না করে তাহলে কি হবে? এটা করলে তো নিয়ন্ত্রিতভাবে একটা টিউব, ছোট্ট টিউব লাগানো হলো, সমস্যা নেই। এটা না করলে কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে, এটা একটা রিস্ক, বুঝছো? তো ছিদ্র হওয়ার আগে এখানে যদি একটু একটা টিউব লাগাই দেয়,
পুঁজটা বের হয়ে আসবে। তারপর একটা সার্জারি করে কানের পর্দাটাকে উনি ঠিক করে দিবেন। কানের পর্দা ঠিক করার সার্জারিটার নাম হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। প্লাস্টি মানে হচ্ছে সার্জারি। ওকে, বোঝা গেল? তাহলে এটা একটা চিকিৎসা, মাইরিঙ্গোপ্লাস্টি। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে তুমি একটা ভ্যাকসিন দিতে পারো, নিউমোকক্কাল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিলে ওই নিউমোকক্কাস দিয়ে যে অটাইটিস মিডিয়া হয়, সেই অটাইটিস মিডিয়াটা আর হবে না। মানে আমরা প্রতিরোধ প্রতিকারগুলো আলোচনা করতেছি, বুঝছো? এই আর কি। তাহলে নিউমোকক্কাল ভ্যাকসিন দিতে পারি প্রতিরোধ হিসেবে, আর চিকিৎসা হিসেবে কি ওষুধ খাওয়াইতে পারি, তারপর হচ্ছে টিম্পানোস্টমি টিউব লাগাই দিতে পারি, আর মাইরিঙ্গোপ্লাস্টি সার্জারি করতে পারি। ওকে, এই কয়েকটা কথা তুমি মেনশন করতে পারো। আচ্ছা, তাহলে কি আর কিছু বাকি রইলো? এবার দেখি অটিটিস মিডিয়া বলতে কি বুঝো, প্রকারভেদ, কারণ, লক্ষণ আলোচনা হয়েছে। সারফেক্টিন বলতে কি বুঝো, কাজ পড়েছি। বহিঃশ্বসন অন্তঃশ্বসনটা বলা হয় নাই। বহিঃশ্বসন আমরা আজকের ক্লাসে যা পড়লাম সেটাই, যেখানে ফুসফুস কাজ করে। আর অন্তঃশ্বসনে কি, অন্তঃশ্বসনে হচ্ছে ওই যে তুমি গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র পড়ছো না, ওইগুলো হচ্ছে অন্তঃশ্বসন, যেখানে এটিপি তৈরি হয়। এবার বলো এনজাইমের ব্যবহার কোথায় আছে? আজকের ক্লাসে গ্যাস এক্সচেঞ্জ করতে আমি কোনো এনজাইমের কথা বলেছি? ব্যাপনের মাধ্যমে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। তো এখানে এনজাইমের কথা আলোচনা হয় নাই, যদিও একটা এনজাইমের নাম বলছি, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ, ওইটা ভিন্ন কথা। বাট এই শ্বসন, বহিঃশ্বসনে কোনো এনজাইম দরকার হয় না, কিন্তু অন্তঃশ্বসনে গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রে এনজাইম পড়তে গেলে তোমার জীবন শেষ হয়ে যায়, তাই না? আচ্ছা, ফুসফুসের কাজ, কাজ তো শুরুর সময় বলে ফেলছিলাম, পারবা আশা করি। এপিগ্লটিসের কাজও পারবা, যেন ষড়যন্ত্রে খাবার প্রবেশ না করে। ক্লোরাইড শিট বলতে কি বুঝো, এটাও পারবা। তাইলে দেখো আমরা খুব সাকসেসফুলি চ্যাপ্টারটা ডান করলাম। অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের একটা নোট কম্প্যাক্ট বায়োলজি বাই ডক্টর রিজভী তৌহিদ এই গ্রুপটায় শেয়ার করবা, এএসজি গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? আর এই তো তোমাদের যা ফ্রি গ্রুপগুলো আছে এগুলোতে শেয়ার করবা, এবং আমরা ইনশাল্লাহ সব ক্লাস এরকম সুন্দর করে শিখবো। আর এটার অবজেক্টিভ ক্লাসটাও আমি খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই ক্লাসে তো সিকিউ এবং কনসেপ্ট সব কভার হয়ে গেল, ওইখানে আমরা বোর্ড এমসিকিউ এবং ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্প্যাক্ট বায়োলজির সাথে থাকবেন, ভাইয়ের সাথে থাকবেন, আর কনসেপ্ট ক্লিয়ার করে বায়োলজি পড়বেন, মুখস্থ না করে, ঠিক আছে? এর পাশাপাশি যদি একবার বই দেখতে পারেন, দেখবেন যে সব ফকফকা চকচকা হয়ে গেছে। আর ডিটেল ক্লাসের জন্য লাইভ ক্লাসগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবেন। তাহলে হচ্ছে আরও অনেক গল্প আছে, আরও অনেক কথা আছে, সেগুলো আমরা বলতে পারবো, তখন পড়া আরও সহজ হয়ে যাবে। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।